কি আপনি কখনো ভেবে দেখেছেন যে প্রতিবার বাজারকে সঠিকভাবে অনুমান করা সত্ত্বেও আপনি কেন টাকা বানাতে পারেন না? সমস্যাটা চার্ট বা কৌশলের নয়, সমস্যাটা আপনার মধ্যে, আপনার মানসিকতার অভাবে। দ্য ডিসিপ্লিনড ট্রেডার এমন একটি ক্লাসিক বই যা বলে যে ট্রেডিংয়ে সফলতা বাইরের পৃথিবী জয় করার থেকে আসে না, আসে ভেতরের জগৎ জয় করার থেকে। আপনি যদি টাকা নয় বরং একটি শক্তিশালী মন এবং স্থায়িত্ব আনতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করি এমন একটি সফরের দিকে যা আপনাকে শৃঙ্খলা থেকে স্বাধীনতার দিকে নিয়ে যাবে। আপনি যদি এই বইটি বাংলা অনুবাদ বই পড়তে চান বা পিডিএফ ফাইল, তাহলে banglaschool.in বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিজিট করুন বা হোয়াটসঅ্যাপ নাম্বার সহ কমেন্ট করে জানান। আসুন এবার আমরা আগে বেড়ে যাই। অধ্যায় 1, অংশ 1। যদি আপনি বাজার থেকে টাকা উপার্জনের জন্য বেরিয়ে থাকেন কিন্তু নিজেকে না বুঝে থাকেন, তাহলে বুঝবেন আপনি যুদ্ধ জেতার জন্য তলোয়ার নিয়ে যাননি, গেছেন চিন্তা নিয়ে। ট্রেডিং কোনো সহজ জগৎ নয়। তারা আমাদের চিন্তাভাবনা দেখে ট্রেড করে না, আমরা তাকে দেখে যা ভাবি সেটাই আমাদের আসল এন্ট্রি এবং এক্সিট হয়। তাই লেখক বারবার এই কথাটি পুনরাবৃত্তি করেন, পারসেপশন ইজ এভরিথিং ইন ট্রেডিং। অর্থাৎ আপনি একটি স্টককে ওপরে উঠতে দেখলেন, আপনি ভাবলেন যে এটি এখনও বাড়বে, আর আপনি ট্রেড নিয়ে নিলেন। কিন্তু আপনি কি দেখেছেন যে এটি শুধু একটি বিভ্রম ছিল? হয়তো বাজার থেমে গিয়েছিল, হয়তো স্মার্ট মানি বেরিয়ে যাচ্ছিল, কিন্তু আপনার চিন্তা সেটাই ছিল যা আপনাকে গত 4টি প্যাটার্ন থেকে শর্ত যুক্ত করে তুলেছিল, আর সেটাই আপনাকে ডুবিয়ে দিল। তাই প্রথম শিক্ষা হল আপনার মস্তিষ্কের প্রোগ্রামিংকে ধরা। অনেক ট্রেডারই মনে করেন যে যদি তারা টেকনিক্যাল অ্যানালিসিস ভালোভাবে শিখে নেয় তাহলে তারা বাজারকে হারিয়ে দেবে, কিন্তু সত্যিটা এর উল্টো। বাজারকে হারানো যতটা কঠিন নয়, তার চেয়ে বেশি কঠিন হল নিজের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করা। লেখক বলেন যে বাজারে 80% সিদ্ধান্ত আমাদের বিলিফ সিস্টেম থেকে আসে। এখন প্রশ্ন হল, সেই বিশ্বাস ব্যবস্থা তৈরি হলো কিভাবে? শৈশব থেকে এখন পর্যন্ত আমরা জীবনে যে অভিজ্ঞতাগুলো নিয়েছি, যে পরাজয়গুলো দেখেছি, যে ভয়গুলো তৈরি হয়েছে, সেগুলো আমাদের ভেতরে একটি অভ্যন্তরীণ মানচিত্র বা ইনার ম্যাপ তৈরি করেছে। এই মানচিত্রটি আমাদের বলে যে কখন ভয় পেতে হবে, কখন সাহস দেখাতে হবে, কখন পিছিয়ে যেতে হবে। কিন্তু যদি এই মানচিত্রটি ভুল তৈরি হয়, তাহলে ট্রেডিংয়ে এটি আমাদের বারবার ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। উদাহরণস্বরূপ, যখন আপনি প্রথমবার কোনো ট্রেডে লোকসান করেছিলেন, তখন আপনার মস্তিষ্ক শিখেছিল যে বাজার বিপজ্জনক। অধ্যায় 2, অংশ 1। যে কোনো ট্রেড নিয়ে যখনই আপনি ঘাবড়াতে শুরু করেন, তখন বুঝে নিন যে আপনি বাজারকে নয়, নিজেকে ভয় পাচ্ছেন। ট্রেডিংয়ের দুনিয়ায় ভয় সবচেয়ে বেশি বিক্রি হওয়া আবেগ। এই ভয় যে কোথাও টাকা ডুবে না যায়, এই ভয় যা উপার্জন করেছেন সেটাও না চলে যায়, এই ভয় যে বারবার লোকসান হলে বাড়ির লোকেদের কি জবাব দেব। আর এই ভয় শুধু নতুন ট্রেডারদেরই হয় না, বরং বড় বড় পেশাদাররাও এর শিকার হন। লেখক বলেন যে ভয় কোনো বাইরের শক্তি নয়, এটি অভ্যন্তরীণ প্রোগ্রামিং। যখনই আপনি কোনো অনিশ্চিত পরিস্থিতিতে থাকেন, যেমন কোনো ট্রেড যার ফলাফল অজানা, তখন আপনার মস্তিষ্ক পুরনো অভিজ্ঞতা থেকে রেফারেন্স নেয়। যেখানে যেখানে এটি লোকসান সহ্য করেছে, ভয় সেখান থেকে ট্রিগার হয় এবং এটি আপনাকে বারবার বলে, করিস না, পিছিয়ে যা, এই ভুলটা আবার করিস না। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে ভয়ে অ্যাকশন নেওয়ার মানে কি? ভয় নেওয়া সিদ্ধান্ত সাধারণত চরম হয়। হয় আপনি কোনো বিশ্লেষণ ছাড়াই বেরিয়ে যান, অথবা উল্টো ডাবলিং ডাউন করে দেন এই আশায় যে ট্রেড বিপরীত দিকে যাবে। ভয়ে থাকা ট্রেডার না তো কৌশল অনুসরণ করে, না তো প্রক্রিয়া। সে কেবল নিজের নিরাপত্তা খোঁজে। এখন আপনি জিজ্ঞেস করবেন, এটা থেকে কিভাবে বাঁচব? লেখকের প্রথম পরামর্শ হল ডিফাইন ইয়োর রিস্ক। যখন আপনি কোনো ট্রেডে প্রবেশ করেন, তখন আপনার লোকসানকে আগেই মেনে নিন। হ্যাঁ, আগেই। যদি আপনি 1000 টাকা লাগানোর কথা ভেবে থাকেন, তাহলে মানসিকভাবে আগেই ধরে নিন যে এই টাকা চলে গেছে, আর তা না হলে আপনি তাকে হতেই দেবেন না। এবং এর চেয়ে বড় লোকসান আর কিছু হয় না। কয়েকবার ভয় শুধুমাত্র এই কারণেই আসে কারণ আমরা অসীম সম্ভাবনা খুলে দিয়েছি। না এন্ট্রি ঠিক আছে, না এক্সিট, না স্টপ লস নির্ধারিত, না টার্গেট। এমন পরিবেশে মস্তিষ্ক স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়, কারণ কোনো সীমানা নেই। তাই পরের নীতিটি হল ক্রিয়েট আ স্ট্রাকচার। আপনি যদি বইটি বাংলা অনুবাদ বই পড়তে চান বা পিডিএফ ফাইল, তাহলে banglaschool.in বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিজিট করুন বা হোয়াটসঅ্যাপ নাম্বার সহ কমেন্ট করে জানান। আসুন এবার আমরা আগে বেড়ে যাই। অধ্যায় 2, অংশ 2।
যখন কোনো ট্রেডার কোনো পজিশনে আটকে যায় তখন সে দামের ওঠানামা নয়, বরং নিজের ভয়কে দেখছে। আর এটাই সবচেয়ে বড় কারণ হয় যে সে সময়মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। লেখক আমাদের বলেন যে ভয়কে কেবল বিপদের ঘণ্টা হিসেবে বোঝার প্রয়োজন নেই, বরং এটি একটি সংকেত যা জানায় যে আপনার ভেতরে এখনও কিছু বিশ্বাস আছে যা বাজারের আসল সত্যের সাথে মেলে না। ধরুন আপনি একটি পজিশন নিয়েছেন, কিন্তু আপনি ভয় পাচ্ছেন যে এটি লোকসানে চলে যাবে। এখন আপনি চার্ট বারবার দেখছেন, টুইটারে অন্যদের মতামত পড়ছেন, ইউটিউবে ভিডিও খুঁজছেন যে আপনার পজিশন সঠিক কিনা। এসব করছেন কারণ আপনার নিজের ওপর বা আপনার সিস্টেমের ওপর বিশ্বাস নেই। লেখক বলেন, ভয় হলো কারণ আপনি মার্কেটের অনিশ্চিততাকে নিজের ভেতর থেকে দেখতে চাইছেন। আপনি নিজের সিদ্ধান্তকে বাইরের দুনিয়া থেকে স্বীকৃতি দিতে চাইছেন, কিন্তু মার্কেট তো আপনার ব্যক্তিগত ভয়ের পরোয়া করে না। তাহলে ভয়কে কমানোর একটাই উপায়, নিজেকে আলাদা করা। যখন আপনি প্রতিটি ট্রেডকে তার ফলাফল দিয়ে নয়, বরং তার এক্সিকিউশন দিয়ে বিচার করেন, তখন আপনি একজন পেশাদার হয়ে ওঠেন। এখানে একটি সহজ নিয়ম অনুসরণ করুন। প্রতিটি ট্রেডের পর নিজেকে এটা জিজ্ঞাসা করবেন না যে লাভ হলো না লোকসান, বরং জিজ্ঞাসা করুন, আমি কি আমার সিস্টেম অনুসরণ করেছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি জিতে গেছেন, তা সে টাকার হিসেবেই হোক বা অন্য কিছু। অধ্যায় ৩, অংশ ১। ট্রেডিংয়ের সবচেয়ে বড় লড়াই অন্য কারো সাথে নয়, সেই অংশের সাথে যে প্রতিটি জয়ে ইগো খোঁজে এবং প্রতিটি হারে নিজেকে ভেঙে দেয়। প্রতিটি মানুষের একটি চিন্তাভাবনা, একটি বিশ্বাস ব্যবস্থা থাকে যা নির্ধারণ করে যে সে কোনো পরিস্থিতিতে কেমন অনুভব করবে, কেমন সিদ্ধান্ত নেবে এবং কেমন আচরণ করবে। ট্রেডিংয়ে এই বিশ্বাস ব্যবস্থা সবচেয়ে বেশি প্রভাব ফেলে, কারণ এখানে যা কিছু ঘটছে তা আপনার বিশ্বাসের ফিল্টার দিয়ে যায়। অন্য কথায়, আপনি প্রাইস অ্যাকশন দেখেন না, আপনি দেখেন সেটাই যা আপনি দেখতে চান। এটাই কারণ যে দুজন ট্রেডার একই চার্ট দেখে দুটি ভিন্ন সিদ্ধান্তে পৌঁছান। লেখক এই অধ্যায়ে আমাদের বোঝান যে আপনার চিন্তাভাবনা, আপনার ব্যাখ্যা এবং আপনার ধারণা এই সব কিছুই মিলে আপনার ট্রেডিংকে তৈরি করে বা নষ্ট করে। এখন প্রশ্ন ওঠে যে বিশ্বাস কিভাবে তৈরি হয়। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি আবেগ, প্রতিটি প্রতিক্রিয়া ধীরে ধীরে আমাদের ভেতরে একটি মানসিক কাঠামো তৈরি করে। যখন আমরা কিছুবার একই পরিস্থিতিতে একই রকম অনুভব করি, তখন আমাদের ভেতরে একটি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া তৈরি হতে থাকে। অধ্যায় ৩, অংশ ২। একবার যখন আপনি বুঝে যান যে আপনার বিশ্বাস ব্যবস্থাই আপনার ট্রেডিং সিদ্ধান্তের মূল, তখন পরের ধাপ হল সেই বিশ্বাসকে পুনরায় প্রোগ্রামিং করা, যা বারবার আপনাকে লোকসানের দিকে নিয়ে যায়। আর এই পুনরায় প্রোগ্রামিং সহজ নয়, কারণ প্রতিটি বিশ্বাস আপনার অবচেতন মনে এত গভীরভাবে বসে থাকে যে আপনার মনে হতে থাকে যেন সেটাই সত্য। যেমন, যদি আপনি অনেকবার ট্রেন্ডিং মার্কেটে প্রবেশ করে লোকসান করেছেন, তাহলে আপনার মধ্যে এমন একটি বিশ্বাস তৈরি হয়ে গেছে যে প্রতিবার যখন মার্কেট দৌড়াচ্ছে তখন তাতে ঝাঁপ দেওয়া বিপজ্জনক। এখন হয় কি, পরের বার কোনো সঠিক ব্রেকআউট আসে, কিন্তু আপনি তাতে ভরসা করতে পারেন না, কারণ পুরানো ভয় আপনাকে আটকে রাখছে, এবং তারপর আপনি সুযোগটি হাতছাড়া করেন। লেখক বলেন, এটি আপনার ট্রেডিংয়ের সমস্যা নয়, এটি আপনার মানসিক ফিল্টারের সমস্যা, এবং এটিকে পরিবর্তন করার একমাত্র উপায় হল নতুন রেফারেন্স অভিজ্ঞতা তৈরি করা। অর্থাৎ বারবার ছোট ছোট ট্রেড এমনভাবে নেওয়া যা সিস্টেম অনুযায়ী হয়, এবং যেখানে আপনি ফলাফল ছেড়ে কেবল প্রক্রিয়ার ওপর স্থির থাকেন। ক্ষমা ও আত্ম উন্নয়ন। এখন আসা যাক এই অধ্যায়ের সবচেয়ে শেষ কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশে, ক্ষমা, ফরগিভনেস। হ্যাঁ, আপনি অনেক ভুল করেছেন। হ্যাঁ, আপনি অনেকবার আবেগপ্রসূত সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, আপনি বড় বড় ক্ষতি সহ্য করেছেন। কিন্তু যদি আপনি সেই অপরাধ বোধকে নিজের মধ্যে ধরে রাখেন, তবে আপনি নিজেকে আরও ভালো হওয়ার সুযোগ কখনোই দেবেন না। যখনই আপনি নিজেকে বলেন, আমার এটা করা উচিত ছিল না, আমি কত বোকা, আমার দ্বারা এটা হবে না, তখনই আপনি আপনার অবচেতন মনে, মানে সাবকনশাস মাইন্ডে, সেই ছবিটি আরও শক্তিশালী করে তোলেন, যা ভবিষ্যতে একই ধরনের সিদ্ধান্তের দিকে আপনাকে ঠেলে দেবে। এই জন্যই লেখক বলেন, আপনার জন্য কিছু করুন। তাই আজ থেকে একটি নিয়ম তৈরি করুন। প্রতিটি ভুল সিদ্ধান্তের পর নিজেতে দোষারোপ করবেন না, বরং নিজেকে একটি প্রশ্ন করুন, আমি এখান থেকে কি শিখতে পারি এবং পরের বার কি করতে পারি। শুধু এই প্রশ্নটি আপনাকে অপরাধ বোধ থেকে উন্নতির দিকে নিয়ে যাবে। এই অধ্যায়ে সারমর্ম এটাই, আপনার মনই আপনার সবচেয়ে বড় বাজার। যদি আপনি তা বুঝে নেন, নতুন করে সাজিয়ে নেন এবং শৃঙ্খলায় বেঁধে ফেলেন, তবে বাইরের বাজার আপনাকে কখনোই হারাতে পারবে না। ট্রেডিংয়ে মনস্তত্ত্ব অধ্যায় ৪, অংশ ১। ট্রেডিংয়ে টাকা রোজগারের জন্য আপনাকে চার্ট পড়তে নয়, নিজেকে পড়তে জানতে হবে।
প্রতিবার যখন আপনি কোনো ট্রেড নেন তখন আপনার মনের ভিতরে একটি নীরব কথোপকথন চলতে থাকে। এটা কি সঠিক সুযোগ? আমি কি খুব দেরি করে ফেলছি? যদি এটাতে ক্ষতি হয় তবে কি করব? আমি কি লোভী হয়ে উঠছি? ভয়ের কারণে কি আমি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি? এই অভ্যন্তরীণ সংলাপটি আপনার চিন্তাভাবনার গভীরে পৌঁছানোর এবং সেগুলোকে নিরপেক্ষ করার পথ। কারণ যতক্ষণ না আপনি আপনার মনের সেই কথাবার্তাগুলো চিনতে পারেন, ততক্ষণ আপনি বাজারের সংকেতগুলোকে পরিষ্কারভাবে দেখতে পারবেন না। এর শুরু হয় আত্মসচেতনতা, সেলফ অ্যাওয়ারনেস দিয়ে। লেখক বলেন যে প্রতিটি ট্রেডের আগে আপনাকে নিজের কাছে কিছু নির্দিষ্ট প্রশ্ন করা উচিত। এই প্রশ্নগুলো আপনার মানসিক স্বচ্ছতা তৈরি করে। যেমন, আমি কি এই মুহূর্তে শান্ত আছি? আমি কি প্রতিশোধের জন্য ট্রেড নিচ্ছি? আমি কি কেবল একঘেয়েমি থেকে বাজারে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছি? যদি এর কোনোটির উত্তর হ্যাঁ হয়, তবে সেই ট্রেডটি নেওয়া উচিত নয়। এখন আপনি হয়তো ভাববেন, এত বেশি আত্মদর্শন করতে গেলে তো সময় লাগবে এবং সুযোগ হাতছাড়া হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, প্রতিটি সঠিক সিদ্ধান্ত স্বচ্ছতা, ক্ল্যারিটি থেকে আসে, তাড়াহুড়ো থেকে নয়। যখন আপনি শান্ত মনে ট্রেড পরিকল্পনা করেন, তখন সুযোগটি হয়তো কিছুটা ধীর মনে হতে পারে, কিন্তু আপনার কার্য সম্পাদন বা এক্সিকিউশন হয় তীক্ষ্ণ ও মনোযোগী। লেখক এটিকে ট্রেডিংয়ে সচেতনতা বা মাইন্ডফুলনেস ইন ট্রেডিং বলেন। সচেতনতার অর্থ হল প্রতিটি মুহূর্তে সচেতন থাকা যে আপনি কি ভাবছেন এবং কেন ভাবছেন। ঝুঁকি গ্রহণ ও পক্ষপাত। এবার আসি একটি অত্যন্ত ব্যবহারিক বিষয়, ঝুঁকি গ্রহণ, রিস্ক অ্যাকসেপ্টেন্স। প্রতিবার যখন আপনি ট্রেড করেন, তখন আপনি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে একটি ঝুঁকি গ্রহণ করেন। কিন্তু বেশিরভাগ ট্রেডারই এই ঝুঁকি কেবল গাণিতিকভাবে গ্রহণ করেন, আবেগতভাবে নয়। মনে করুন, আপনি 2% ঝুঁকি নিয়ে ট্রেড নিয়েছেন, কিন্তু ট্রেডটি যেই ক্ষতির দিকে যায়, আপনি অস্থির হয়ে ওঠেন। আপনি চার্টকে জুম করে দেখতে থাকেন, প্রতিটি টিকের সঙ্গে আতঙ্কিত হন, স্টপ লস সরিয়ে ফেলার ইচ্ছে হয়। কেন? কারণ আপনি সেই ক্ষতিকে মনে মনে আগে থেকে গ্রহণ করেননি। লেখক এটিকে আংশিক ঝুঁকি গ্রহণ, পার্শাল রিস্ক অ্যাকসেপ্টেন্স বলেন, যা সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি। কারণ এতে না আপনি আত্মবিশ্বাসী থাকেন, না সতর্ক, শুধু বিভ্রান্ত থাকেন। এটি থেকে বাঁচার উপায় হল প্রতিটি ট্রেডের আগে সচেতনভাবে সেই ক্ষতিকে অনুভব করা, কল্পনা করা এবং গ্রহণ করা। নিজেকে বলুন, যদি এই ক্ষতি হয়, তবে আমি মানসিক স্থির থাকব এবং পরের ট্রেডটি পরিকল্পনা অনুযায়ী নেব। আরেকটি প্যাটার্ন আছে যা প্রায় প্রতিটি নতুন ট্রেডারের মধ্যে সাধারণ জয়ের আকাঙ্ক্ষার পক্ষপাত, উইন ডিজায়ার বায়াস। যেই আপনি ট্রেড নেন, আপনার মন চায় যে আপনি জিতুন, আর সেই জেতার ইচ্ছায় আপনি চার্টে শুধু সেই সংকেতগুলোই দেখতে থাকেন যা আপনার আশার সঙ্গে মেলে। এই নিশ্চিতকরণের পক্ষপাত, কনফার্মেশন বায়াস, আপনাকে বাস্তব তথ্য থেকে বিচ্ছিন্ন করে দেয়। লেখক বলেন, বাজার নয়, আপনার মন চায়। এই পক্ষপাত বস্তুনিষ্ঠতার উপর আঘাত হানে। তাই ট্রেডিংয়ে আপনার দায়িত্ব শুধুমাত্র একটি জিনিসের, দামকে সেভাবেই দেখা যেভাবে তা আছে, সেভাবে নয় যেভাবে আপনি দেখতে চান। এর জন্য জরুরি যে আপনি চার্টকে প্রমাণসহ বিশ্লেষণ করুন। প্রতিটি এন্ট্রির আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমার প্রবেশের সংকেত কি তথ্যের ওপর ভিত্তি করে নাকি অনুভূতির ওপর? এই সেটআপ কি আমার সিস্টেমে সংজ্ঞায়িত করা আছে? আমি কি ফলাফল নিয়ে নিরপেক্ষ? যদি হ্যাঁ, তবে আপনি প্রস্তুত। আশা এবং নিয়মনিষ্ঠতা। এবার আসা যাক আরেকটি বিপজ্জনক ফাঁদের কথায়, আশার চক্র, হোপ লুপ। অনেক সময় ট্রেড নেওয়ার পর যখন দাম আপনার বিরুদ্ধে যেতে থাকে, তখন আপনি পদক্ষেপ নেওয়ার বদলে অপেক্ষা করেন, এই আশায় যে হয়তো দাম ফিরে আসবে। কিন্তু আশা হলো একটি আবেগ, প্রক্রিয়া নয়। লেখক এটিকে আশার দ্বারা মৃত্যু, ডেথ বাই হোপ বলেন। বাজারে টিকে থাকার একটি উপায়, আশাকে বাইরে বের করে দিন এবং তথ্যকে ভিতরে আনুন। স্টপ লস কোনো পরামর্শ নয়, সেটি একটি সীমা। যেই তা ট্রিগার হয়, আপনাকে বেরিয়ে যেতেই হবে, এমনকি যদি পরে দাম আপনার দিকেও আসে। সামঞ্জস্যের অর্থ এটাই যে আপনি আপনার নিয়মগুলোকে প্রতিবার একইভাবে অনুসরণ করবেন, ফলাফল যাই হোক না কেন। এখানে একটি জোরালো নীতি আসে। যদি আপনি আপনার নিয়ম অনুসরণ করেন, তবে আপনি জেতেন, যদি আপনি তা ভাঙেন, তবে আপনি হারেন। এটাই সত্য। যত তাড়াতাড়ি আপনি এই নীতিটি গ্রহণ করবেন, তত তাড়াতাড়ি আপনার ট্রেডিং পেশাদার হয়ে উঠবে। এই অধ্যায়ের এই অংশটি আমাদের বলে যে আসল সামঞ্জস্য চার্টে নয়, আমাদের আচরণে থাকে। আর আচরণের উন্নতি তখনই শুরু হয় যখন আমরা আত্মসচেতনতার সঙ্গে প্রতিটি সিদ্ধান্ত পর্যালোচনা করা শুরু করি। পরিচয় ও আবেগ নিয়ন্ত্রণ। অধ্যায় 4 অংশ 2,
যখনই একটি ট্রেড সঠিকভাবে চলে তখন আমরা নিজেদেরকে জিনিয়াস মনে করতে শুরু করি, কিন্তু যখনই সেই ট্রেড উল্টো চলে যায় তখন আমাদের কাছে বাজার ভুল মনে হতে থাকে। এটাই সেই ভ্রম যা প্রতিটি নতুন ট্রেডারকে বারবার ফাঁদে ফেলে। লেখক এই ভ্রমকে চেনার এবং ভাঙার উপায় জানান, আর তা হল কর্মক্ষমতা এবং পরিচয়ের পৃথকীকরণ, পারফরম্যান্স ভার্সেস আইডেন্টিটি সেপারেশন। আমরা প্রায়শই আমাদের ট্রেডিংয়ের কর্মক্ষমতাকে আমাদের পরিচয়ের সঙ্গে জুড়ে দিই। যদি লাভ হয় আমি ভালো, যদি ক্ষতি হয় আমি ব্যর্থ। এই মানসিকতার সঙ্গে ট্রেডিং কখনো টেকসই হতে পারে না, কারণ যখন আপনি নিজেকে প্রতিবার ফলাফল দিয়ে বিচার করেন তখন আপনি আবেগপ্রসূত সিদ্ধান্ত নিতে শুরু করেন। এই জন্য লেখক বলেন, আপনি আপনার শেষ ট্রেড নন। আপনার শেষ লাভ বা শেষ ক্ষতি আপনাকে সংজ্ঞায়িত করে না। আপনার শৃঙ্খলা, ডিসিপ্লিন, সামঞ্জস্য এবং মনস্তত্ত্বই আপনার আসল পরিচয়। আপনি যদি এই বইটি বাংলা অনুবাদ বই পড়তে চান বা পিডিএফ ফাইল, তাহলে banglaschool.in বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিজিট করুন বা হোয়াটসঅ্যাপ নম্বর সহ কমেন্ট করে জানান। আসুন এবার আমরা আগে বেড়ে যাই। প্রতিশোধমূলক ট্রেডিং এবং অতিরিক্ত ট্রেডিং। এবার আসা যাক একটি খুব সূক্ষ্ম কিন্তু বিপজ্জনক আবেগের বিষয়ে, প্রতিশোধমূলক ট্রেডিং, রিভেঞ্জ ট্রেডিং। এটি তখন ঘটে যখন আপনি একটি ক্ষতিকে মানসিকভাবে প্রক্রিয়া করতে পারেন না এবং পরের মুহূর্তেই কিছু ফিরে পাওয়ার জন্য আবেগপ্রসূত ট্রেড নিতে শুরু করেন। এই ট্রেডগুলো পরিকল্পনার ওপর ভিত্তি করে হয় না, বরং হতাশার ওপর। লেখক এটিকে এক ধরনের আবেগপ্রসূত হাইজ্যাক, ইমোশনাল হাইজ্যাক বলেন, যেখানে আপনার যৌক্তিক মন বন্ধ হয়ে যায় এবং বেঁচে থাকার প্রবৃত্তি সক্রিয় হয়ে ওঠে। প্রতিশোধমূলক ট্রেডিং থেকে বাঁচার জন্য একটি সহজ কৌশল আছে, বিরতি নীতি, পজ রুল। প্রতিবার যখন ক্ষতি হয় তখন 15 মিনিটের বাধ্যতামূলক বিরতি নিন। কোনো চার্ট দেখবেন না, কোনো ট্রেড নিয়ে ভাববেন না। শুধু এক ধাপ পিছনে সরে আসুন এবং নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি পরবর্তী ট্রেডটি প্রক্রিয়া অনুসারে নেব নাকি নিজেকে প্রমাণ করার জন্য আসলেই নেব? এই ছোট্ট বিরতিটি আপনাকে আত্মনিয়ন্ত্রণের শক্তি দেয়। এখন কথা বলা যাক অতিরিক্ত ট্রেডিং, ওভার ট্রেডিং নিয়ে। কখনো কখনো একঘেয়েমি বা উত্তেজনায় আমরা বারবার বোতাম চাপতে থাকি, এই ভেবে যে কিছু একটা তো চলতেই থাকবে। কিন্তু প্রতিবার যখন আপনি সিস্টেমের বাইরে সিদ্ধান্ত নেন তখন আপনি আপনার শৃঙ্খলার পেশিকে দুর্বল করে দিচ্ছেন। অতিরিক্ত ট্রেডিং আসলে কাঠামোর অভাবের, ল্যাক অফ স্ট্রাকচারের একটি লক্ষণ। এর সমাধান হলো আগে থেকে ঠিক করা ট্রেডিংয়ের সময় এবং সর্বাধিক ট্রেডের সীমা। যেমন, আমি দিনে শুধু 3টে ট্রেড নেব, 11টা 30 মিনিটের পর কোনো প্রবেশ করব না, 1% মূলধনের ঝুঁকির বেশি কোনো ট্রেড নয়। এই নিয়মগুলো বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু এই নিয়মগুলোই আপনাকে দীর্ঘমেয়াদী খেলায় টিকিয়ে রাখে। লেখক বারবার এই কথাটি দোহরাচ্ছেন, ট্রেডিং মানে সঠিক হওয়া নয়, বরং ধারাবাহিক হওয়া। প্রমাণ করার প্রয়োজন এবং লাভ চালানো। এবার আসি আরেকটি মনস্তত্ত্বের সমস্যার কথায়, প্রমাণ করার প্রয়োজন, নিড টু প্রুফ। অনেক ট্রেডার বারবার ঝুঁকিপূর্ণ ট্রেড এই জন্যই নেন কারণ তারা কাউকে বা নিজেদেরকে প্রমাণ করতে চান যে তারা সঠিক। এই অভ্যন্তরীণ চাপ সিদ্ধান্ত গ্রহণকে অস্পষ্ট করে দেয়। যেমন, আমি বন্ধুদের বলেছিলাম যে এই স্টকটি বাড়বে, তাই এখন আমি এটিকে ধরে রাখব, যাই ঘটুক না কেন। এটি যুক্তি নয়, অহংকার। ট্রেডিংয়ে কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন হয় না। আপনার কাজ হলো নিয়মানুসারে সিদ্ধান্ত নেওয়া, বাকি সব কিছুই হলো বিভ্রান্তি। এবার আসি লাভ চালাতে দেওয়া, লেটিং প্রফিটস রান এর ধারণায়। অনেক সময় আমরা তাড়াতাড়ি লাভ দেখে ভয় পেয়ে যাই এবং তৎক্ষণাৎ বেরিয়ে যাই, এই ভয়ে যে হয়তো তা আবার ফিরে যাবে। কিন্তু অনেক সময় বাজার গতিতে থাকে এবং সেখানে আমাদের অবস্থান ধরে রাখা উচিত। তাহলে কিভাবে সিদ্ধান্ত নেবেন? লেখকের সমাধান দেন ট্রেইলিং স্টপ লস বা ট্রেইলিং স্টপস এবং লাভ অঞ্চল, প্রফিট জোনস। অর্থাৎ যেমন যেমন দাম আপনার পক্ষে বাড়তে থাকে তেমন তেমন আপনি স্টপ লসকে সামঞ্জস্য করতে থাকুন, যাতে আপনি পতনের সুরক্ষা, ডাউনসাইড প্রোটেকশন এবং বৃদ্ধির সুযোগ, আপসাইড অপরচুনিটি দুটোই পান। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার একটি পূর্ব নির্ধারিত লক্ষ্য অঞ্চল জানা উচিত। যখন মনের মধ্যে স্পষ্টতা থাকে যে কোথায় বেরোতে হবে, তখন আবেগ হস্তক্ষেপ করে না। তাই প্রতিটি লাভজনক ট্রেডকে ভয় দিয়ে নয়, কৌশল দিয়ে চালান। নিয়ন্ত্রণ ত্যাগ এবং ট্রেডিংয়ের জেন। এবার এই অধ্যায়ের শেষ এবং সবচেয়ে গভীর বিষয়টি নিয়ে কথা বলা যাক, নিয়ন্ত্রণ সমর্পণ, সারেন্ডারিং কন্ট্রোল। ট্রেডারদের মনে হয় যে তাদের সবকিছু নিয়ন্ত্রণে রাখা উচিত, প্রতিটি টিক, প্রতিটি মুভমেন্ট, প্রতিটি ক্যান্ডেলকে ধরতে হবে। কিন্তু বাজার কারো নিয়ন্ত্রণে নেই। বাজার এলোমেলো, র্যান্ডম, জটিল এবং সবসময় চমকে দেবে। তাই যত তাড়াতাড়ি আপনি এই এলোমেলোতাকে গ্রহণ করবেন,
তত তাড়াতাড়ি আপনি শান্ত এবং মনোযোগী ট্রেডিং শুরু করতে পারবেন। নিয়ন্ত্রণ ত্যাগ করার মানে হল সেটআপ স্পষ্ট হোক, প্রবেশ বের হওয়া পূর্ব নির্ধারিত হোক, ঝুঁকি গৃহীত হোক এবং ফলাফলকে যেতে দেওয়া হোক। লেখক এটিকে ট্রেডিংয়ের জেন বলেন, যেখানে আপনি কাজ তো করেন কিন্তু ফলাফলে আসক্ত হন না। এটি একজন শৃঙ্খলিত ট্রেডারের পরিচয়। ভয়কে বোঝা এবং পরাস্ত করা, অধ্যায় 5, অংশ 1। যতক্ষণ আপনি অজানা ভয় দ্বারা আবদ্ধ থাকবেন, আপনি প্রতিটি সুযোগকে হুমকি মনে করবেন এবং প্রতিটি হুমকিকে ধ্বংস মনে করবেন। এই অধ্যায়ে লেখক আমাদের সেই অদৃশ্য জিনিসের সঙ্গে পরিচয় করান যা বেশিরভাগ ট্রেডারের ধারাবাহিকতাকে নীরবে খেয়ে ফেলে। সেটি হলো ভয়, ফিয়ার। ভয় প্রতিটি মানুষের মধ্যে থাকে। এটি আমাদের সুরক্ষার জন্য তৈরি একটি আবেগ। কিন্তু ট্রেডিংয়ে ভয় অনেক সময় অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। ভয় আমাদের ক্ষতি থেকে বাঁচায় না, বরং জিততে বাধা দেয়। কারণ ভয়ের মধ্যে একটি মূল বার্তা লুকানো থাকে: তুমি ব্যর্থ হতে পারো। এখন এই ভয় বিভিন্ন রূপে আসে। ট্রেড ভুল যাবে, এই ভয়; লোকের আপনাকে বিচার করবে, এই ভয়; টাকা চলে যাবে, এই ভয়; আপনি আবার সেই ভুলটিই করেছেন, এই ভয়। কিন্তু এই ভয়ের মূল কারণ কি? লেখক বলেন, ভয় তখনই জন্ম নেয় যখন আপনি বাজারকে আপনার পরিচয়ের সঙ্গে জুড়ে দেন। অর্থাৎ, যদি আপনি একটি ট্রেডে জেতেন, তবে আপনার মনে হয় আমি সঠিক, আর যদি হারেন, তবে মনে হয় আমি অকেজো। এই মানসিক বন্ধনই ভয়ের কারণ হয়। লেখক এখানে একটি শক্তিশালী কথা বলেন। আপনি বাজারকে আপনার পরিচয়ের সঙ্গে জুড়ে দেন। আপনার মনে হয় যা আপনার জন্য বাইরে থেকে আসে, অর্থাৎ ভয় আসলে বাইরে থেকে আসে না, তা ভেতর থেকে আসে। এবং যতক্ষণ না আপনি এই ভয়কে পর্যবেক্ষণ করা, বোঝা এবং ত্যাগ করা শিখছেন, ততক্ষণ আপনি নিজের সঙ্গে যুদ্ধ করতে থাকবেন। ভয়কে চিহ্নিত করা ও মানসিক জার্নালিং। এবার আসুন বোঝা যাক কিভাবে ভয়কে চিহ্নিত করা যায়। যখন আপনি চার্ট দেখে বারবার ভাবতে থাকেন, যখন সিদ্ধান্ত নেওয়ার আগে পেটে গুড়ুগুড় করে, যখন স্টপ লস হিট হতেই আপনি রাগান্বিত হন, এগুলো সবই ভয়ের লক্ষণ। ভয়ের দুটি প্রকার হয়: 1, সচেতন ভয়, কনসিয়াস ফিয়ার, যা আপনি অনুভব করেন; 2, অবচেতন ভয়, সাবকনশিয়াস ফিয়ার, যা আপনি অনুভব করেন না কিন্তু আপনার সিদ্ধান্তগুলোকে নীরবে নিয়ন্ত্রণ করে। বেশিরভাগ ট্রেডারই অবচেতন ভয়ের শিকার হন। উদাহরণস্বরূপ, আপনি গতবার একটি ক্যান্ডেল প্যাটার্নে প্রবেশ করেছিলেন, কিন্তু সেটি ব্যর্থ হয়েছিল। এখন পরের বার একই প্যাটার্ন তৈরি হয়, কিন্তু আপনি প্রবেশ করতে ইতস্তত করেন। আপনি জানেন না যে ভেতরে একটি সূক্ষ্ম ভয় কাজ করছে যে আবার সেই ক্ষতি না হয়। লেখক এটিকে আবেগপ্রবণ স্মৃতি ওভাররাইড, ইমোশনাল মেমোরি ওভাররাইড বলেন। এটি থেকে বাঁচার জন্য আপনাকে আপনার পুরনো অভিজ্ঞতাগুলোকে নিরপেক্ষ করতে হবে। একটি অভ্যাস হল আবেগ পুনঃসাজানো জার্নালিং, ইমোশন রিফ্রেম জার্নালিং। যখনই কোনো বড় ক্ষতি হয় বা আপনি ভয়ের কারণে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, তখন সেই ঘটনাটি বিস্তারিতভাবে লিখুন। আপনি কি দেখলেন, কি ভাবলেন, কি অনুভব করলেন এবং কি করলেন। তারপর এটিকে বস্তুনিষ্ঠতা দিয়ে পড়ুন, যেন তা অন্য কারো গল্প। এতে আপনি বুঝতে পারবেন যে সিদ্ধান্তটি কোথা থেকে আবেগ থেকে এসেছে এবং কোথা থেকে প্রক্রিয়া থেকে এসেছে। এবং যখন আপনি আবেগ পর্যবেক্ষণ করেন, তখন তা তার প্রভাব হারাতে শুরু করে। FOMO এবং প্রক্রিয়াগত দক্ষতা। এবার কথা বলা যাক একটি খুব সূক্ষ্ম ভয়ের বিষয়, কিছু হারানোর ভয়, ফিয়ার অফ মিসিং আউট, সংক্ষেপে ফোমো। এই ভয় খুব সাধারণ। যখন আপনি কোনো সুযোগকে হাতছাড়া হতে দেখে তাতে ঝাঁপিয়ে পড়েন কোনো পরিকল্পনা ছাড়াই। এই ভয়ের মূল কারণ হল অভাবের মানসিকতা, স্কেয়ারসিটি মাইন্ডসেট। অর্থাৎ আপনার মনে হয় যে যদি আপনি এই সুযোগটি ছেড়ে দেন, তবে খুব বড় কিছু হাতছাড়া হয়ে যাবে। কিন্তু বাজার অনন্ত, প্রতিদিন শত শত সুযোগ তৈরি হয় এবং ভেঙে যায়। লেখক বলেন, FOMO হল একটি সংকেত যে আপনি আপনার প্রক্রিয়াকে বিশ্বাস করছেন না। যদি আপনি একটি সঠিক পরিকল্পনা তৈরি করে থাকেন, তবে হাতছাড়া হওয়া সুযোগটি কেবল হাতছাড়া হয়, ক্ষতি নয়। এবার আসি ভয়চালিত ভুলগুলোর, ফিয়ার ড্রিভেন মিস্টেকস ওপর। এগুলো হলো তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া, দেরিতে প্রবেশ করা, অতিরিক্ত বিশ্লেষণ, স্টপ লস সরানো, আকার বাড়ানো, অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়া। এই সবগুলোর কারণ একটাই, ভয়। এবং এটি থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হল প্রক্রিয়াগত দক্ষতা বা প্রসেস মাস্টারি। যদি আপনার প্রতিটি ট্রেডিং কার্যকলাপ একটি চেকলিস্টের সঙ্গে যুক্ত থাকে, তবে ভয়ের হস্তক্ষেপ কমে যায়, কারণ মনকে নিশ্চয়তা দরকার, এবং নিশ্চয়তা আসে কাজ থেকে, কল্পনা থেকে নয়। তাই প্রতিটি ট্রেডের আগে
এবং পরে একটি চেকলিস্ট অনুসরণ করুন। যেমন, আমি কি পরিকল্পনা অনুযায়ী সেটআপ চিহ্নিত করেছি? আমার ঝুঁকি কি সংজ্ঞায়িত ছিল? আমি কি নিরপেক্ষ মন নিয়ে প্রবেশ করেছি? আমি কি ফলাফলকে যেতে দিয়েছি? যদি এই সবগুলোর উত্তর হ্যাঁ হয়, তবে আপনি ভয়মুক্ত ট্রেডিংয়ের পথে আছেন। এই অধ্যায়ের এই অংশটি আমাদের এটাই শেখায় যে ভয়কে জিততে হয় না, তাকে বুঝে শান্ত করতে হয়। এবং যখন আপনার মন শান্ত হয়, তখন বাজারের ভাষা পরিষ্কার শোনা যায়। আপনি যদি এই বইটি বাংলা অনুবাদ বই পড়তে চান বা পিডিএফ ফাইল, তাহলে banglaschool.in বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিজিট করুন বা হোয়াটসঅ্যাপ নম্বর সহ কমেন্ট করে জানান। আসুন এবার আমরা আগে বেড়ে যাই। ভয় ও উপলব্ধির বিকৃতি, অধ্যায় 5, অংশ 2। ভয় কেবল ট্রেডিংয়ের সিদ্ধান্তকে প্রভাবিত করে না, এটি আপনার উপলব্ধিকে, পারসেপশনকে বিকৃত করে দেয়। অর্থাৎ যখন আপনি ভয় থাকেন, তখন আপনি চার্টকে সেভাবে দেখেন না যেভাবে তা আছে। আপনি তাকে সেভাবে দেখতে শুরু করেন যেভাবে আপনি অনুভব করছেন। উদাহরণস্বরূপ, যদি আপনি ক্ষতির ভয় থাকেন, তবে একটি শক্তিশালী বুলিশ ক্যান্ডেলও আপনার কাছে ঝুঁকিপূর্ণ মনে হতে পারে। বা যদি আপনি একটি ভালো লাভ করে থাকেন, তবে পরের একটি সাধারণ রিট্রেসমেন্টও আপনার কাছে রিভার্সাল মনে হতে থাকে। অর্থাৎ ভয় আপনার ভেতরে একটি লেন্স তৈরি করে এবং আপনি সবকিছু সেই লেন্স দিয়ে ফিল্টার করেন। লেখক এই ধারণাটিকে বলেন বাজারের তথ্যের আবেগপ্রবণ পরিশ্রাবণ, ইমোশনাল ফিল্টারিং অফ মার্কেট ডেটা। এটি থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে তথ্যচালিত, ডেটা ড্রিভেন চিন্তা করতে শিখতে হবে। অর্থাৎ ক্যান্ডেল কি বলছে, ভলিউম কি নিশ্চিত করছে, ট্রেন্ড কি পরামর্শ দিচ্ছে, এইগুলো গুরুত্বপূর্ণ। আবেগ কি বলছে তা অপ্রাসঙ্গিক। এলোমেলো তাকে গ্রহণ এবং ক্ষতির বিশ্লেষণ। এবার একটি খুব গুরুত্বপূর্ণ ধারণার কথা বলা যাক, যা লেখক বারবার পুনরাবৃত্তি করেন। এলোমেলো তাকে গ্রহণ, র্যান্ডমনেস অ্যাকসেপ্টেন্স। যখন আপনি প্রতিবার জেতার আশা নিয়ে ট্রেড করেন, তখন প্রতিটি ক্ষতি আপনাকে মানসিক কষ্ট দেয়। কিন্তু যদি আপনি এটি বুঝে নেন যে ট্রেডিংয়ের ফলাফলগুলো মূলত এলোমেলো হয়, তবে আপনি ফলাফল থেকে নিজেকে আলাদা করতে পারেন। আপনার কাজ হল একটি সুবিধা, এজ তৈরি করা, এমন একটি সিস্টেম যেখানে দীর্ঘমেয়াদে 60% ট্রেড জেতে। সেই সুবিধাটিকে বারবার প্রয়োগ করাই সাফল্যের চাবিকাঠি, প্রতিটি একক ট্রেড জেতা নয়। তাই লেখক বলেন, টাকা রোজগারের জন্য আপনার কি ঘটবে তা জানার দরকার নেই। আপনাকে শুধু এটি জানতে হবে যে আপনার সুবিধা কি এবং তাকে ধারাবাহিকভাবে প্রয়োগ করা। এবার আসি ক্ষতিকে অর্থ দেওয়ার, গিভিং মিনিং টু লস অভ্যাসের উপর। অনেক সময় ক্ষতি হলেই আমাদের মনে এই ভাবনা চলতে থাকে, আমি ভুল, আমার পদ্ধতি কাজ করে না, সমস্যা আমার মধ্যেই আছে, আমার এটা ছেড়ে দেওয়া উচিত। লেখক বলেন যে ক্ষতি কেবল একটি ফলাফল, নিজের মধ্যে অর্থহীন। তাকে আপনি কি অর্থ দেন, সেটাই আপনার মনস্তত্ত্ব তৈরি করে। তাই প্রতিটি ক্ষতির পর একটি অভ্যাস করুন, সেই ক্ষতিকে বিশ্লেষণ করুন। এটা কি সিস্টেম অনুসারে ছিল? বাজার কি অস্বাভাবিক কিছু করেছিল? আমি কি আবেগ প্রসূত হয়ে প্রবেশ করেছিলাম? যদি ক্ষতি সিস্টেমের মধ্যে থাকে, তবে তা নিখুঁত। আপনার কাজ হল প্রক্রিয়াকে অনুসরণ করা, ফলাফলকে নয়। ভয় ও নিয়ন্ত্রণের সম্পর্ক এবং নিরীক্ষণ। এখন একটি খুব গুরুত্বপূর্ণ কথা, ভয় এবং নিয়ন্ত্রণের সম্পর্ক। যেই আপনার মনে হয় যে আপনি বাজারকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি ভয়কে বাড়িয়ে দেন। কারণ যখন জিনিসগুলো আপনার প্রত্যাশার উল্টো হয়, তখন আতঙ্ক আসে। লেখক বলেন, নিয়ন্ত্রণের বিভ্রম ভয় তৈরি করে, গ্রহণ শান্তি তৈরি করে। তাই নিয়ন্ত্রণকে আঁকড়ে ধরার বদলে আপনাকে অনিশ্চিত ফলাফলের সঙ্গে শান্ত থাকতে শিখতে হবে। এটি কিভাবে শিখবেন? একটি অনুশীলন হল, প্রতিদিন একটি ছোট ট্রেড নিন যেখানে ফলাফল অপ্রত্যাশিত। শুধু দেখুন যে আপনি কেমন অনুভব করেন। এটিকে জার্নালে লিখুন। তারপর সেই আবেগের পিছনে লুকিয়ে থাকা বিশ্বাসগুলোকে চিনুন। ধীরে ধীরে আপনার মন অনিশ্চয়তাকে ভয় পাওয়া বন্ধ করে দেবে। এবার আসি এই অধ্যায়ের শেষ এবং সবচেয়ে শক্তিশালী ধারণার ওপর, ভয়কে সম্মান করা, রেসপেক্টিং ফিয়ার।
ভয়কে শেষ করার চেষ্টা করবেন না, তাকে শুনুন, বুঝুন এবং পর্যবেক্ষণ করুন। ভয় আপনাকে আপনার সীমা দেখায়। যখন আপনি ভয়কে চিনে ফেলেন, তখন সে আর আপনার শত্রু থাকে না, সে আপনার পথপ্রদর্শক হয়ে যায়। প্রতিবার যখন ভয় আসে, তখন নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি নিয়ে ভয় পাচ্ছি? এই ভয় কি তথ্যের ওপর ভিত্তি করে নাকি কল্পনার ওপর? আমার সিস্টেম কি এই পরিস্থিতি সামলাতে পারে? এই প্রশ্নগুলো দিয়ে আপনি ভয়কে বিশ্লেষণ করতে পারেন, প্রতিক্রিয়া দেখান না। এই অভ্যাস থেকে ধীরে ধীরে ভয়ভিত্তিক ট্রেডিং, ফিয়ার বেসড ট্রেডিং শেষ হতে থাকে এবং প্রক্রিয়া ভিত্তিক ট্রেডিং, প্রসেস বেসড ট্রেডিং শুরু হয়। আর এটাই একজন শৃঙ্খলিত ট্রেডারের আসল পরিচয়। ভয় থেকে পালানো নয়, ভয়কে পড়তে শিখুন। কারণ যখন আপনি ভয়ের ওপারে পৌঁছে যান, সেখানে স্বচ্ছতা, আত্মবিশ্বাস এবং ধারাবাহিকতা আপনার জন্য অপেক্ষা করছে। প্রত্যাশা বনাম বাস্তবতা, অধ্যায় 6, অংশ 1, ধারাবাহিকতার সন্ধানে। সবচেয়ে বড় বাধা হল আমাদের নিজেদের প্রত্যাশা, এক্সপেকটেশনস, বাজারের অস্থিরতা নয়। এই অধ্যায়ে লেখক এমন একটি মানসিক জালের কথা বলেন যা ট্রেডিংয়ে বারবার আমাদের ধোঁকা দেয়, এবং সেটি হল প্রত্যাশা বনাম বাস্তবতা দ্বন্দ্ব, এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি কনফ্লিক্ট। প্রতিটি ট্রেড নেওয়ার আগে আমরা নিজেদের ভিতরে একটি ছবি তৈরি করে নিই। এটি চলবে, এত লাভ হবে, এত দ্রুত বাড়বে এবং আমি বেরিয়ে যাব। কিন্তু বাজারের আপনার এই কল্পনা দিয়ে কোনো মানে নেই। বাস্তবতা প্রায়শই আপনার আশার সঙ্গে ধাক্কা খায়। আর যখন এই সংঘর্ষ হয়, তখন হতাশা, আতঙ্ক এবং আবেগপ্রসূত সিদ্ধান্ত শুরু হয়। লেখক বলেন, আপনি যত বেশি একটি নির্দিষ্ট ফলাফলের আশা করেন, তত বেশি আপনি সেই ফলাফলকে জোর করে ঘটানোর চেষ্টা করেন, এবং এটাই আপনাকে সিস্টেম থেকে সরিয়ে আবেগের দিকে ঠেলে দেয়। এখন বোঝা যাক এই প্রত্যাশা কিভাবে তৈরি হয়। প্রতিবার যখন আপনি একটি ট্রেডে লাভ করেন, আপনার মন সেই প্যাটার্নটি পুনরাবৃত্তি করতে চায়। কাল আমি ব্রেকআউটে টাকা কামিয়েছিলাম, আজও সেটাই করব। এটি মানুষের মনের প্যাটার্ন খোঁজার প্রকৃতি, প্যাটার্ন সিকিং নেচার। কিন্তু বাজার রৈখিক নয়, এটি গতিশীল, প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। গতকালের প্যাটার্ন আজ ব্যর্থও হতে পারে। তাই একজন শৃঙ্খলিত ট্রেডারের পরিচয় হল তিনি প্রতিটি নতুন ট্রেডকে নতুন দৃষ্টিতে দেখেন, পুরনো রেফারেন্স দিয়ে নয়। সঠিক হওয়ার আকাঙ্ক্ষা ও ট্র্যাকিং। এবার কথা বলা যাক আরেকটি সূক্ষ্ম প্রত্যাশার বিষয়, সঠিক হওয়ার আকাঙ্ক্ষা বা দ্য নিড টু বি রাইট। যখন আপনি ট্রেড নেন, তখন আপনি অভ্যন্তরীণভাবে চান যে আপনি সঠিক প্রমাণিত হন, এবং যেই দাম আপনার বিরুদ্ধে যেতে শুরু করে, আপনার অহং আহত হতে থাকে। আপনি অবস্থান ধরে রাখেন এই ভেবে যে হয়তো বাজার ফিরে আসবে এবং আমি প্রমাণ করতে পারব যে আমার বিশ্লেষণ সঠিক ছিল। লেখক এটিকে অহং চালিত ট্রেডিং বা ইগো ড্রিভেন ট্রেডিং বলেন। এটি সবচেয়ে বিপজ্জনক জায়গা, যেখানে আপনি চার্ট নয় আপনার বিশ্বাসকে দেখছেন। এটি থেকে বাঁচার উপায় হল প্রতিটি ট্রেডকে বিচ্ছিন্ন রাখা, অর্থাৎ এটি একটি নতুন ট্রেড, এর আগেরটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এর ফলাফল আমার যোগ্যতাকে সংজ্ঞায়িত করে না। আমি প্রক্রিয়া অনুসরণ করব, ফলাফলকে ছেড়ে দেব। এবার আসি একটি সাধারণ ভুলের ওপর, ফলাফল ট্র্যাকিং বনাম প্রক্রিয়া ট্র্যাকিং, আউটকাম ট্র্যাকিং ভার্সেস প্রসেস ট্র্যাকিং। অনেক ট্রেডার কেবল লাভ ক্ষতিকে ট্র্যাক করেন, আজ কত হলো, কত গেল, কত বাঁচল, কিন্তু তারা এটি দেখেন না যে তারা প্রক্রিয়াকে কতটা সঠিকভাবে অনুসরণ করেছেন। লেখক জোর দিয়ে বলেন যে আপনার দুটি জিনিসের ট্র্যাকিং করা উচিত। 1, ফলাফল, লাভ বা ক্ষতি কত হলো। 2, প্রক্রিয়া, আপনি কি সিস্টেমের নিয়মগুলিকে অনুসরণ করেছেন। আর আসল বৃদ্ধি তখনই হয় যখন আপনার প্রক্রিয়ার ধারাবাহিকতা বাড়তে থাকে, ফলাফল যাই হোক না কেন। একটা শক্তিশালী কথা লেখক বলেন, আপনি টাকা রোজগার করতে পারেন এবং তাও ভুল হতে পারেন। আপনি টাকা হারাতে পারেন এবং তাও সঠিক হতে পারেন। এর মানে মনে করুন আপনি পরিকল্পনা থেকে সরে গিয়ে আবেগপ্রসূত ট্রেড নিলেন এবং সেটি লাভে গেল, তাহলে প্রযুক্তিগতভাবে আপনি টাকা রোজগার করলেন, কিন্তু মনস্তত্ত্বে একটি ভুল প্যাটার্ন তৈরি হল। অন্যদিকে আপনি পরিকল্পনা অনুযায়ী ট্রেড নিলেন এবং সেটি ক্ষতিতে গেল, তাহলে আপনি নিয়ম অনুসরণ করার অভ্যাসকে শক্তিশালী করলেন। এই জন্যই প্রক্রিয়া হল চূড়ান্ত শিক্ষক, ফলাফল নয়। লৌকিকতা বনাম কঠোরতা এবং নিরপেক্ষতা। এবার কথা বলা যাক লৌকিকতা বনাম কঠোরতা, ফ্লেক্সিবিলিটি ভার্সেস রিজিডিটি নিয়ে। প্রত্যাশা কঠোর হয়, প্রক্রিয়া লৌকিক হয়। একজন কঠোর ট্রেডার চার্টকে কেবল তার নিজের দৃষ্টিকোণ থেকে দেখে, সে নিশ্চিতকরণ খোঁজে, স্বচ্ছতা নয়। কিন্তু একজন লৌকিক ট্রেডার পর্যবেক্ষণ করে, প্রতিক্রিয়া দেখায় না। লেখক শেখান যে যদি আপনি আপনার মনস্তত্ত্বকে অভিযোজিত অ্যাডাপটিভ করতে পারেন, অর্থাৎ প্রতিটি নতুন সংকেত অনুযায়ী আপনার চিন্তাভাবনা আপডেট করেন, তবে আপনি প্রতিটি বাজারের পরিস্থিতিতে টিকে থাকতে পারবেন। আপনি যদি এই বইটি বাংলা অনুবাদ বই পড়তে চান বা পিডিএফ ফাইল, তাহলে banglaschool.in বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিজিট করুন বা হোয়াটসঅ্যাপ নাম্বার সহ কমেন্ট করে জানান।
আসুন এবার আমরা আগে বেড়ে যাই। এবার এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি ফলাফলের প্রতি নিরপেক্ষতা, নিউট্রালিটি টুয়ার্ডস রেজাল্টস। যতক্ষণ আপনি প্রতিটি ট্রেডকে আবেগপ্রবণ করে তুলবেন, আপনি ধারাবাহিকভাবে সম্পাদন করতে পারবেন না। তাই আপনাকে প্রতিটি ফলাফল, লাভ বা ক্ষতিকে একটি সাধারণ তথ্যের বিন্দুর মতো দেখতে হবে। উদাহরণ, আজ ক্ষতি হলো, আচ্ছা দেখি কি ভুল হয়েছে। আজ লাভ হলো, চলো প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করি। না বেশি খুশি, না বেশি দুঃখ, কেবল একটি ভারসাম্যপূর্ণ মানসিকতা যা আপনাকে পরে ট্রেডের জন্য প্রস্তুত রাখবে। লেখকের কথা হলো, ট্রেডিং মানে আপনি কতটা জেতেন তা নয়, বরং আপনি যখন ভুল হন তখন আপনি কতটা কম হারেন। তাই প্রতিটি ট্রেড থেকে এইটি শিখুন যে আপনি কি নিয়ন্ত্রণ করেছেন এবং কি করেননি। তখনই আপনি প্রত্যাশার বিভ্রম থেকে বেরিয়ে এসে বাস্তবতার স্বচ্ছতা দিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। আবেগপ্রবণ চাপ এবং বিশ্বাস ব্যবস্থা, অধ্যায় 6, অংশ 2। ট্রেডিংয়ে আমরা যত এগিয়ে যাই, আমরা এটি বুঝতে শুরু করি যে প্রতিটি সিদ্ধান্তে আমাদের চিন্তাভাবনা এবং আবেগ নীরবে অনুপ্রবেশ করে। কিন্তু সমস্যা এটি নয় যে আমাদের ভিতরে আবেগ আছে। আসল চ্যালেঞ্জ হল যে আমরা সেগুলোকে চিনতে পারি না। এই অংশে লেখক আমাদের শেখান যে প্রত্যাশার সমস্যাকে কিভাবে পদ্ধতিগতভাবে সমাধান করা যায়। সবচেয়ে প্রথমে একটি প্রশ্ন যা প্রতিটি ট্রেডের আগে নিজেকে জিজ্ঞেস করা জরুরি: আমি কি কিছু পাওয়ার তাড়াহুড়োয় আছি, নাকি শুধু প্রক্রিয়াটি পালন করছি? এই প্রশ্নটি আপনাকে এটি দেখতে সাহায্য করে যে আপনার প্রবেশ বা প্রস্থান কোনো লোভ বা ভয় থেকে আসছে কিনা। এবার বুঝুন একটি নতুন ধারণা, আবেগপ্রবণ চাপবিন্দু, ইমোশনাল প্রেশার পয়েন্টস। প্রতিটি মানুষের মনে কিছু এমন বিশেষ ট্রিগার থাকে যা তাকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। যেমন, প্রথম দুটি ট্রেডে ক্ষতি হয়েছে, এখন তৃতীয়টিতে অবশ্যই জিততে হবে। অন্য কেউ সেই শেয়ারে লাভ করেছে, এখন আমাকেও নিতে হবে। বাজার দ্রুত বাড়ছে, আমার তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়া উচিত। এই সব পরিস্থিতি আপনার ভিতরে লুকানো প্রত্যাশাকে সক্রিয় করে তোলে, এবং যদি আপনি সেগুলোকে না চিনেন তবে আপনি প্রক্রিয়া থেকে বিচ্যুত হয়ে আবেগপ্রসূত সিদ্ধান্ত নিতে শুরু করেন। তাই জরুরি যে আপনি আপনার ব্যক্তিগত আবেগপ্রবণ ট্রিগারগুলো চিনুন। এর জন্য লেখক একটি অনুশীলনের পরামর্শ দেন: ট্রেড পরবর্তী আবেগপ্রবণ চিহ্নিতকরণ, পোস্ট ট্রেড ইমোশনাল মার্কিং। প্রতিটি ট্রেডের পরে কেবল এটি নোট করুন যে সেই সিদ্ধান্তের সময় আপনার মন কেমন ছিল: শান্ত, অবাক, অতিরিক্ত আত্মবিশ্বাসী, সন্দেহপূর্ণ। এই ছোট অনুশীলনটি আপনাকে আপনার চিন্তাভাবনার প্যাটার্ন বুঝতে সাহায্য করবে। ফলাফলের নিরপেক্ষতা এবং প্যাটার্ন চেনা। এবার কথা বলা যাক ফলাফলের নিরপেক্ষতা, নিউট্রালাইজেশন অফ আউটকাম নিয়ে। প্রতিবার যখন আপনি লাভে থাকেন তখন উত্তেজনা হয়, এবং যখন ক্ষতি হয় তখন অপরাধবোধ বা আফসোস। লেখক বলেন উত্তেজনা এবং আফসোস উভয় একটি স্থিতিশীল মানসিকতার শত্রু। উত্তেজনা থেকে অতিরিক্ত আত্মবিশ্বাস আসে এবং আফসোস থেকে ভয়। তাই এই দুটি চরম অবস্থা এড়াতে আপনার একটি অভ্যন্তরীণ কেন্দ্র দরকার, এমন একটি নিরপেক্ষ অবস্থা যেখানে আপনার প্রতিটি ফলাফলকে কেবল একটি ফলাফল হিসেবে গ্রহণ করেন, পরিচয়ের বিবৃতি হিসাবে নয়। এই অবস্থায় পৌঁছানোর জন্য জরুরি যে আপনি আপনার বিশ্বাস ব্যবস্থাকে, বিলিফ সিস্টেমকে আপডেট করেন। উদাহরণ, পুরনো বিশ্বাস প্রতিটি ট্রেডে টাকা হওয়া উচিত। নতুন বিশ্বাস প্রতিটি ট্রেডে নিয়ম পালন করা জরুরি, টাকা রোজগার করা নয়। পুরনো বিশ্বাস ক্ষতি মানে ভুল, নতুন বিশ্বাস ক্ষতি কেবল একটি তথ্যের বিন্দু। যখন আপনি আপনার অবচেতন বিশ্বাসগুলোকে আবার সাজান তখনই প্রত্যাশার নিয়ন্ত্রণ কমে যায়। আপনি যদি বইটি বাংলায় অনুবাদ বই পড়তে চান বা পিডিএফ ফাইল, তাহলে banglaschool.in বা ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে ভিজিট করুন বা হোয়াটসঅ্যাপ নম্বর সহ কমেন্ট করে জানান। আসুন এবার আমরা আগে বেড়ে যাই। এবার কথা বলা যাক পুনরাবৃত্তি এবং প্যাটার্ন চেনার শক্তি, দ্য পাওয়ার অফ রেপিটিশন অ্যান্ড প্যাটার্ন রিকগনিশন নিয়ে। প্রত্যাশা তখনই কমে যখন আপনার কাছে যথেষ্ট অভিজ্ঞতা এবং তথ্য থাকে। যদি আপনি জানেন যে একটি প্যাটার্ন 60% সময় কাজ করে, তবে আপনি প্রতিবার তার থেকে শুধু এতটুকুই আশা করেন, আর কিছুই নয়, কেবল সামঞ্জস্যপূর্ণ প্রয়োগ। তাই 100টি ট্রেডের লগ তৈরি করুন। দেখুন কোন সেটআপ কতবার সঠিক হয়। আপনার কার্য সম্পাদন কি সঠিক ছিল? কোন মনস্তত্ত্বে আপনি সবচেয়ে ভালো পারফর্ম করেছেন? এই সব তথ্য আপনার ভিতরে আত্মবিশ্বাস নয়, বিশ্বাস, ট্রাস্ট তৈরি করে, এবং বিশ্বাসই প্রত্যাশার প্রতিষেধক। কারণ বিশ্বাসের সঙ্গে আপনি জানেন আমি ফলাফলের উপর নয়, প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণ রাখি। সাফল্যের তাড়াহুড়ো এবং ধৈর্যের ভিত্তি। এবার শেষে আসা যাক সেই সূক্ষ্ম ফাঁদে যা বেশিরভাগ ট্রেডার ধরতে পারেন না। সাফল্যের তাড়াহুড়ো, রাশ টু সাকসেস। প্রত্যাশার মূল কারণ হল তাড়াতাড়ি ধনী হওয়া। আমার দ্রুত ধারাবাহিকতা দরকার।
আমি 1 বছরে অর্থনৈতিক স্বাধীনতা চাই, আমি এত মাস ধরে শিখেছি, এখন তো রিটার্নও দরকার। এই ভাবনা আপনাকে ক্রমাগত চাপে রাখে, আর চাপে মানুষ সবচেয়ে খারাপ সিদ্ধান্ত নেয়। লেখক একটি খুব গভীর কথা বলেন, ধৈর্য হল ধারাবাহিকতার আবেগপ্রবণ ভিত্তি। আপনাকে শেখার প্রক্রিয়াটি উপভোগ করতে হবে, কেবল ফলাফলের অপেক্ষা করলে চলবে না। প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাসে শুধু একটি প্রশ্ন নিজেকে করুন, আমি কি আজ নিয়মের ওপর অটল ছিলাম? আমি কি আত্মনিয়ন্ত্রণ বজায় রেখেছি? আমি কি প্রক্রিয়ার ওপর ভরসা করছি? যদি এই 3টি প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তবে আপনি একজন সত্যিকারের শৃঙ্খলিত ট্রেডার হওয়ার পথে আছেন, যেখানে প্রত্যাশা নয়, কার্য সম্পাদন এক্সিকিউশন আপনার পরিচয় হবে। ট্রেডিংয়ে দক্ষতার অর্থ প্রতিবার জেতা নয়, বরং প্রতিবার নিয়ন্ত্রণে থাকা, আপনার চিন্তাভাবনা, আপনার আবেগ এবং আপনার কাজের ওপর। এই অধ্যায়ে লেখক সেই গভীর সত্যটি প্রকাশ করেন যা বেশিরভাগ লোক উপেক্ষা করে, যে একজন ট্রেডারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাজার নয়, বরং তার নিজের মন। আমরা সবাই এটি বিশ্বাস করি যে সাফল্যের মানে হল বেশি জ্ঞান, উন্নত কৌশল, সঠিক সূচক। কিন্তু সত্যিটি হল, বেশিরভাগ পেশাদার ট্রেডারের মধ্যে জ্ঞানের কোনো বিশেষ পার্থক্য থাকে না। পার্থক্য কেবল মনস্তত্ত্বের হয়। ডিসিপ্লিন ট্রেডার প্রতিটি ট্রেডে তা দেখেন না যা তিনি দেখতে চান, বরং তিনি তাই দেখেন যা প্রকৃতপক্ষে আছে। আর এই পার্থক্য তখনই আসে যখন আমরা নিজেদের চিন্তাধারাকে পর্যবেক্ষণ করা শিখি। লেখক এই অধ্যায়ের শুরুতেই একটি খুব সহজ কিন্তু শক্তিশালী কথা বলেন, চিন্তা হল বাস্তবতা নয়। আপনার মনে যা চলে তা শুধু একটি সম্ভাবনা, বাস্তবতা নয়। যেমন, যদি আপনার মনে হয় যে একটি ট্রেড ভালো, তাহলে জরুরি নয় যে ট্রেডটি সত্যিই ভালো। এটি শুধু একটি ধারণা, এবং এই ধারণা প্রায়শই পক্ষপাত, ভয়, লোভ দিয়ে গঠিত হয়। এখন এখান থেকে শুরু হয় আত্মসচেতনতার যাত্রা। লেখক বলেন যে সফল ট্রেডার হওয়ার প্রথম ধাপ হল এই আত্মসচেতনতা। এখন আমরা আরেকটি জরুরি ধারণার দিকে আসছি, যা হল ডিসিপ্লিনের প্রথম স্তর। এটি হল আপনার চিন্তাকে প্রিডিফাইন্ড ফ্রেজ বা পূর্বনির্ধারিত বাক্যের মধ্যে সীমাবদ্ধ করা। যেমন, এখানে কি কোনো সেটআপ আছে? এটি কি আমার পরিকল্পনার সাথে মেলে? আমার ঝুঁকি কত? এতে করে মনের ভেতরের আবেগিক দ্বন্দ্ব ধীর হয় এবং স্বচ্ছতা আসতে শুরু করে। এখন আমরা সেই সবচেয়ে বড় বিভ্রম বা ইলিউশন নিয়ে কথা বলি, যা প্রতিটি ট্রেডারকে সমস্যায় ফেলে। তা হল নিয়ন্ত্রণের বিভ্রম। আমাদের সবার মনে হয় যে যদি আমরা যথেষ্ট ইন্ডিকেটর পড়ি, যথেষ্ট ভিডিও দেখি, যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করি, তাহলে আমরা বাজারকে নিয়ন্ত্রণ করতে পারব। কিন্তু বাজার নিয়ন্ত্রণ করা যায় না। আপনি শুধু এতটুকুই নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি কতটা ঝুঁকি নেবেন, কোথায় এন্ট্রি নেবেন, কোথায় এক্সিট করবেন এবং কিভাবে লস সামলাবেন। বাকি সবকিছুই বিভ্রম। আর যখন আপনি এই বিভ্রমটি ত্যাগ করেন, তখনই আপনি একটি নিরপেক্ষ বা নিউট্রাল মাইন্ডসেটে পৌঁছান। এখন আসি আরেকটি গভীর অভ্যেসের উপর, অতিরিক্ত চিন্তা এবং বিশ্লেষণমূলক পক্ষাঘাত, অ্যানালাইসিস প্যারালাইসিস। এটি তখনই হয় যখন আপনি একটি সিগন্যাল দেখছেন এবং সেটির উপর সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার মাথায় এত বেশি সন্দেহ আসে যে আপনি এন্ট্রি নিতে পারেন না, অথবা এন্ট্রি নিয়ে নিলেন কিন্তু হঠাৎ করে মাথায় একটি নতুন চিন্তা আসে, এখানে তো রেজিস্ট্যান্স আছে, ভলিউম তো কম, নিউজে কিছু একটা এসেছিল। আর আপনি পরিকল্পনা ছাড়াই ট্রেড থেকে বেরিয়ে যান। এর একটাই সমাধান আছে, নিয়মের স্বচ্ছতা এবং প্রি-কমিটমেন্ট। ট্রেড শুরু করার আগেই সিদ্ধান্ত নিন কোন ক্যান্ডেলে এন্ট্রি হবে, কোথায় স্টপ লস হবে, সিগন্যাল ইনভ্যালিডেশন পয়েন্ট কি এবং কোন কনফার্মেশন জরুরি। যদি এই সব কিছুর একটি চেকলিস্ট তৈরি করেন, তাহলে সিদ্ধান্ত নেওয়াটা স্বয়ংক্রিয় হয়ে যাবে। স্বয়ংক্রিয় সিদ্ধান্তই একজন ডিসিপ্লিন ট্রেডারের পরিচয়, এবং এই অটোমোড থেকেই ধারাবাহিকতা আসে। এই অধ্যায়ের প্রথম অর্ধেকে আমাদের এটা শেখায় যে ডিসিপ্লিনের মানে দমন করা নয়, বরং তা হল কাঠামোবদ্ধ সচেতনতা। আপনাকে নিজের সাথে লড়াই করতে হবে না, বরং নিজেকে বুঝতে হবে। অধ্যায় 7, দ্বিতীয় ভাগ। যে মুহূর্তে আপনি বুঝে যাবেন যে আপনার সবচেয়ে বড় শক্তি বাজারকে নিয়ন্ত্রণ করা নয়, বরং আপনার ভেতরের সাইকোলজিকে আয়ত্তে আনা, সেই মুহূর্ত থেকেই আপনার উন্নতি শুরু হয়। লেখক বলেন যে একজন ডিসিপ্লিনড ট্রেডার তিনিই হন যিনি কেবল নিজের চিন্তার ধরনকে চিনতে পারেন না, বরং সেগুলিকে পরিচালনাও করতে পারেন। আপনি যদি এই বইটি বাংলা অনুবাদ বই পড়তে চান বা পিডিএফ ফাইল, তাহলে banglaschool.in বা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে ভিজিট করুন বা হোয়াটসঅ্যাপ নম্বর সহ কমেন্ট করে জানান। আসুন এবার আমরা আগে বেড়ে যাই। এখন আমরা এমন একটি মানসিকতা নিয়ে কথা বলি যা আপনাকে দীর্ঘ সময় ধরে ধারাবাহিক থাকতে সাহায্য করে।
এই ভাবনাটি বলে যে কোনো একটি ট্রেড চূড়ান্ত ফলাফল নয়, বরং এটি একটি সম্পূর্ণ সিরিজের অংশ। প্রতিটি ট্রেড একটি মুদ্রা নিক্ষেপের মতো। যদি আপনার একটি এজ বা সুবিধা থাকে, যেমন 60% জেতার হার, তাহলে একটি ট্রেড হেরে গেলেও তাতে কোনো পার্থক্য পড়ে না। কিন্তু যদি আপনি প্রতিটি ট্রেডকে জীবনমরণের প্রশ্ন বানিয়ে ফেলেন, তাহলে আপনি আবেগিকভাবে ভেঙে পড়বেন। তাই একজন প্রবাবিলিস্টিক থিঙ্কার বা সম্ভাবনার উপর নির্ভরশীল চিন্তাবিদ ভাবেন, এটি কেবল একটি ট্রেড, আমার ভবিষ্যৎ নয়। যদি আমি আমার সিস্টেম অনুসরণ করি, তাহলে আমি জিতছি, ফলাফল যাই হোক না কেন। এবার আমরা সেলফ টকুই প্রোগ্রামিং বা নিজের সাথে কথা বলার পদ্ধতি পুনরায় বিন্যাস করা বুঝি। আপনার মস্তিষ্ক ওহি দোহরায় যা আপনি তাকে শিখিয়েছেন। যদি আপনি কোনো ক্ষতির পর নিজেকে বলেন, আমি বোকা, আমি কিছুই পারি না, তাহলে পরের বার ট্রেড নেওয়ার সময় আপনার মন ভয় এবং সন্দেহে ভরে যাবে। কিন্তু যদি আপনি ক্ষতির পর বলেন, আমি প্রক্রিয়াটি অনুসরণ করেছি, আমি উন্নতি করছি, তাহলে আপনার মন পরের সুযোগের জন্য প্রস্তুত থাকবে। তাই লেখক পরামর্শ দেন যে প্রতিটি জয় এবং হারের পর ইতিবাচক, বস্তুনিষ্ঠ এবং বৃদ্ধিভিত্তিক সেলফ টক করুন। যেমন, আমি পরের বার শিখতে পেরেছি, আমার ডিসিপ্লিন কাজ করেছে। এখন আসি ডিসিপ্লিন ফ্যাটিক বা শৃঙ্খলার ক্লান্তি প্রসঙ্গে। এটি একটি লুকানো শত্রু। আপনি মনে করেন যে আপনি সবসময় ডিসিপ্লিন থাকতে পারেন, কিন্তু সত্যিটা হলো ডিসিপ্লিনের জন্য শক্তি লাগে। দিন যত এগোয় সিদ্ধান্ত নেয়ার ক্লান্তি বাড়ে, ইচ্ছাশক্তি কমে আসে। তাই আপনার ট্রেডের সংখ্যা সীমিত করুন। ট্রেডিংয়ের জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন। সচেতনভাবে বিরতি নিন এবং মানসিক চাপ বা ঘুমের অভাবের মধ্যে ট্রেড করা থেকে বিরত থাকুন। ডিসিপ্লিন তখনই কাজ করে যখন আপনার শরীর এবং মন উভয়ই এর সাথে থাকে। এখন লেখক আরেকটি ধারণা উপস্থাপন করেন, ইমোশনাল ব্যালেন্স শিট। প্রতিদিন ট্রেডের পর কেবল লাভ ক্ষতি নয়, বরং একটি ইমোশনাল ব্যালেন্স শিটও তৈরি করুন। কতবার আপনি পরিকল্পনা অনুসরণ করেছেন? কতবার আবেগ দিয়ে সিদ্ধান্ত নিয়েছেন? কোন সিদ্ধান্তে সন্তুষ্টি পেয়েছেন? কোন পদক্ষেপটি অনুশোচনার কারণ হয়েছে? এটি থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার অভ্যন্তরীণ চিন্তাভাবনা কোথায় স্থিরতা থেকে বিচ্যুত হচ্ছে। এখন আমরা পিক ট্রেডিং স্টেট নিয়ে কথা বলি। এটি এমন একটি অবস্থা যেখানে আপনি স্বচ্ছ, শান্ত এবং আত্মবিশ্বাসী থাকেন। এই অবস্থাটি তখনই আসে যখন আপনি 3টি স্তম্ভের মধ্যে ভারসাম্য তৈরি করেন। 1. সচেতনতা, প্রতিটি অনুভূতিকে চেনা। 2. গ্রহণযোগ্যতা, সেটিকে বিচার না করা। 3. কর্ম, পূর্ব নির্ধারিত নিয়মের ভিত্তিতে কাজ করা। যখন আপনি সচেতনতা দিয়ে শুরু করেন, গ্রহণযোগ্যতা দিয়ে নিজেকে শান্ত করেন এবং কর্ম দিয়ে এগিয়ে যান, তখন আপনি এই সর্বোচ্চ অবস্থায় পৌঁছান। আর এই অবস্থাতেই ট্রেডিং সহজ মনে হয়। লেখক বলেন, লক্ষ্য হল বাজারকে নিয়ন্ত্রণ করা নয়, বরং বাজার নির্বিশেষে নিয়ন্ত্রণে থাকা। এখন শেষ বিষয়টি, বিশ্বাস বনাম সন্দেহ। বেশিরভাগ মানুষ সন্দেহ নিয়ে ট্রেড করে। এটা কি কাজ করবে? আমি কি সঠিক? এই সিগন্যালটি কি সত্যিই বৈধ? কিন্তু একজন ডিসিপ্লিন ট্রেডার বিশ্বাস দিয়ে কাজ করেন। নিজের প্রক্রিয়ার উপর, নিজের শেখার উপর, নিজের সচেতনতার উপর বিশ্বাস। আর এই বিশ্বাসে শুরু হয় পুনরাবৃত্তি, প্রতিফলন এবং প্রকৃত জবাবদিহিতা থেকে। এই কারণে এই অধ্যায়ের সারমর্ম হল, আপনার সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, আপনার ভেতরে আছে। আপনি যা ভাবেন তাই হয়ে যান। ডিসিপ্লিনের অর্থ হল সচেতনতার সাথে পদক্ষেপ নেওয়া, আর ধারাবাহিক সাফল্য সেখান থেকে শুরু হয়। যতক্ষণ আপনার মন পরিষ্কার, শান্ত এবং বস্তুনিষ্ঠ হবে না, ততক্ষণ কোনো সিস্টেমই আপনাকে ধারাবাহিক সাফল্য দিতে পারবে না। কিন্তু একবার যদি আপনি আপনার মনকেই একটি সিস্টেমে পরিণত করে ফেলেন, তাহলে বাজার আপনার খেলার মাঠ হয়ে যায়। যদি আপনি আপনার মনকে জয় করতে পারেন, তবে বাজার জয় করা কেবল সময়ের ব্যাপার। অধ্যায় 7, তৃতীয় ভাগ। এই অধ্যায়টি একটি খুব গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে লেখক আমাদের বোঝান যে আপনার নিজের সাথে সম্পর্ক একজন ট্রেডারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিজেকে স্থির, কেন্দ্রিক এবং বস্তুনিষ্ঠ রাখা, এবং এটি তখনই সম্ভব যখন আপনার সেলফ ইমেজ বা নিজের সম্পর্কে বিশ্বাসগুলি মজবুত এবং সুস্পষ্ট হয়। প্রত্যেক মানুষের ভেতরে একটি অভ্যন্তরীণ ব্লুপ্রিন্ট থাকে, যা নির্ধারণ করে যে সে কতটা টাকা উপার্জন করতে পারে, কতটা হারাতে পারে এবং কিভাবে সিদ্ধান্ত নিতে পারে। যদি আপনার বিশ্বাস হয় যে আমি ধারাবাহিক নই অথবা আমি সবসময় লোকসান করি, তাহলে আপনার কাছে পৃথিবীর সেরা সিস্টেম থাকলেও আপনি নিজেকে নিজেই নাশ করে ফেলবেন। লেখক এটিকে সেলফ ইমেজ কনফ্লিক্ট বলেন। অর্থাৎ আপনি সচেতন মন দিয়ে সাফল্য চান, কিন্তু অবচেতন স্তরে নিজেকে সেই সাফল্যের যোগ্য মনে করেন না।
সুতরাং প্রথম যে কাজটি আপনাকে করতে হবে তা হলো আপনার ভেতরের ভুল বিশ্বাসগুলিকে চিহ্নিত করা। যেমন, ট্রেডিং আমার জন্য খুব ঝুঁকিপূর্ণ, যখনই আমি ট্রেড করি লোকসান হয়, আমি কখনো কিছু ঠিকমতো বুঝতে পারি না, আমার জন্য টাকা উপার্জন করা কঠিন। এই বিশ্বাসগুলিকে চিহ্নিত করুন, সেগুলি লিখুন এবং তারপর প্রতিদিন তাদের বিপরীত শক্তিশালী নিশ্চিতকরণ বাক্য পুনরাবৃত্তি করুন। যেমন, আমি প্রতিদিন একজন আরও ভালো ট্রেডার হচ্ছি, আমার সিস্টেমের উপর আস্থা আছে, আমি আত্মবিশ্বাসী, ডিসিপ্লিনড এবং মনোযোগী। মনে রাখবেন, যতক্ষণ আপনার মন সাফল্যকে অনুমতি না দেয় ততক্ষণ কোনো কৌশলই কাজ করে না। এখন আমরা ভিজুয়ালাইজেশনের শক্তির কথা বলি। আপনার মস্তিষ্ক বাস্তব এবং কল্পিত অভিজ্ঞতার মধ্যে পার্থক্য করতে পারে না। যদি আপনি প্রতিদিন কয়েক মিনিট চোখ বন্ধ করে এটি কল্পনা করেন যে আপনি শান্ত, আত্মবিশ্বাসী এবং ডিসিপ্লিন ট্রেড নিচ্ছেন, তাহলে আপনার অবচেতন মন এটিকে বাস্তবতার মতো শোষণ করে নেয়। কল্পনা করুন যে আপনি আপনার নিয়মগুলি অনুসরণ করছেন, লোকসানকে মর্যাদার সাথে গ্রহণ করছেন এবং অতিরিক্ত উত্তেজনা ছাড়াই লাভ সামলাচ্ছেন। এই ভিজুয়ালাইজেশন আপনার মস্তিষ্কে নতুন স্নায়বিক পথ তৈরি করে, যা দীর্ঘমেয়াদে আপনার প্রকৃত ট্রেডিং সাইকোলজিকে শক্তিশালী করে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, হারানোর ভয় বনাম জেতার আকাঙ্ক্ষা। বেশিরভাগ ট্রেডার সচেতনভাবে জিততে চান, কিন্তু অবচেতনভাবে হারতে ভয় পান। আর ভয়ের এই অনুভূতি এত সূক্ষ্ম উপায় প্রকাশ পায় যে আপনি নিজেও বুঝতে পারেন না। দেরিতে এন্ট্রি নেওয়া, আগেভাগে বেরিয়ে যাওয়া, সিগন্যাল আসার পরেও দ্বিধা, সেটআপ মিস করার পর অপরাধবোধ অনুভব করা। এর থেকে বেরিয়ে আসার উপায় হল লোকসানকে স্বাভাবিক করে নেওয়া। লেখক বলেন, আপনি যত বেশি ঝুঁকি গ্রহণ করবেন, এর প্রভাব তত কম হবে। প্রতিটি ট্রেডের আগে নিজেকে বলুন, এই অর্থ আমি মানসিকভাবে ইতিমধ্যেই হারিয়ে ফেলেছি। এই ফলাফল নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার কাজ জেতা নয়, বরং স্বচ্ছতার সাথে কাজ করা। যখন আপনি প্রতিটি ট্রেডকে গ্রহণ করে নেন যে এটি হেরেও যেতে পারে, তখনই আপনি সেটিকে সঠিকভাবে জিততে পারেন। এখন আমরা ফ্লো স্টেট নিয়ে কথা বলি। ফ্লো হলো সেই অবস্থা যেখানে আপনি ট্রেড করার সময় ভবিষ্যৎ বা অতীত সম্পর্কে ভাবেন না, শুধু সেই মুহূর্তে পুরোপুরি মগ্ন থাকেন। এই অবস্থায় সিদ্ধান্ত গ্রহণ স্বয়ংক্রিয় হয়ে যায়, আবেগ নিরপেক্ষ থাকে এবং কর্মক্ষমতা শীর্ষে থাকে। ফ্লোতে যাওয়ার জন্য জরুরি: ১. প্রতিটি ট্রেডের আগে সঠিক টার্গেট এবং স্টপ লস সেট করা। ২. তাৎক্ষণিক প্রতিক্রিয়া। ট্রেডের পরে নিজেকে জিজ্ঞাসা করা, আমি কি প্রক্রিয়াটি অনুসরণ করেছি? ৩. দক্ষতা এবং চ্যালেঞ্জের মধ্যে ভারসাম্য। খুব সহজ বা খুব কঠিন নয় এমন সেটআপ বেছে নেওয়া। ৪. বিভ্রান্তিমুক্ত পরিবেশ। ফোন, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্যদের কথা থেকে দূরে থাকা। যখন আপনি এই ৪টি উপাদান পূরণ করেন, আপনি স্বাভাবিকভাবেই সেই জোনে পৌঁছে যান যেখানে সফলতা সহজ মনে হয়। এই অধ্যায়ের প্রথম ভাগ আমাদের শেখায় যে ধারাবাহিকতা বাইরের সিস্টেম থেকে নয়, বরং ভেতরের সারিবদ্ধতা থেকে আসে। আপনি আপনার বিশ্বাসকে আপডেট করুন, আপনার আবেগ বুঝুন এবং আপনার মনকে ডিসিপ্লিনের ভাষা শেখান। তখনই আপনি সেই অবস্থানে পৌঁছাবেন যেখানে প্রতিটি সিদ্ধান্ত স্বচ্ছ, শান্ত এবং আত্মবিশ্বাসী হবে। আপনি যদি এই বইটি পড়তে চান, তাহলে banglaschool.in বা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে ভিজিট করুন বা হোয়াটসঅ্যাপ নম্বর সহ কমেন্ট করে জানান। আসুন এবার আমরা আগে বেড়ে যাই। অধ্যায় ৮, দ্বিতীয় ভাগ। যখন আপনি আপনার ভেতরের সন্দেহ, ভয় এবং সীমাবদ্ধতা বোঝা ও পরিবর্তন করার প্রক্রিয়া শুরু করেন, তখন আপনি নিজের সবচেয়ে বড় বাধা না হয়ে সবচেয়ে বড় সহযোগী হয়ে ওঠেন। এটাই এই অধ্যায়ের আসল উদ্দেশ্য। এখন লেখক সেই সূক্ষ্ম ফাঁক বা গ্যাপ নিয়ে কথা বলেন যা প্রায়শই আমাদের চিন্তা এবং কাজের মধ্যে থাকে, অর্থাৎ অভিপ্রায় বনাম প্রয়োগের ফাঁক। আপনি ভাবেন যে এবার আমি ডিসিপ্লিনড থাকব, এবার আমি পরিকল্পনার বাইরে কিছু করব না, কিন্তু তারপর বাজার শুরু হয়, ক্যান্ডেল দ্রুত চলতে থাকে, অথবা কোনো হঠাৎ খবর আসে, আপনার পুরো মানসিকতা নড়ে যায়। একেই ব্রিজিং দ্য গ্যাপ বা ফাঁক পূরণ করা বলা হয়। এর জন্য লেখক একটি খুব সহজ কিন্তু শক্তিশালী উপায় জানান: প্রি কমিটমেন্ট রিচুয়ালস। প্রতিটি ট্রেডিং সেশন শুরুর আগে ২ মিনিটের গভীর শ্বাস নিন। আপনার ট্রেডিংয়ের নিয়মগুলি জোরে জোরে পুনরাবৃত্তি করুন। নিজেকে বলুন, আমি শুধুমাত্র সিস্টেম অনুসরণ করব, ফলাফল আমার নিয়ন্ত্রণে নেই। একটি ছোট কাগজে ইতিবাচক নিশ্চিতকরণ বাক্য লিখুন এবং সেটিকে স্ক্রিনের কাছে রাখুন। এই রীতিনীতিগুলি আপনার অবচেতন মনকে ডিসিপ্লিন মোডে নিয়ে আসে এবং এই মানসিকতাই আপনাকে দ্রুত সিদ্ধান্তের সময় স্থিতিশীল রাখে। এখন আমরা ক্ষমা এবং ছেড়ে দেওয়ার শক্তি নিয়ে কথা বলি।
অনেক ট্রেডার একটি ক্ষতির সাথে আবেগিকভাবে এত বেশি জড়িয়ে যান যে তারা পরের সুযোগের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন না। ইস, যদি আমি সেই ট্রেডটি না নিতাম, আমি কতটা বোকা ছিলাম। এত সহজ জিনিসটাও দেখতে পাইনি। আমি আর লোকসান সহ্য করতে পারবো না। এই অপরাধ বোধ এবং অনুশোচনা আপনার স্বচ্ছতাকে নষ্ট করে দেয়। তাই লেখক বলেন, তাড়াতাড়ি ক্ষমা করুন, গভীরভাবে শিখুন, শক্তিশালীভাবে এগিয়ে যান। প্রতিটি ক্ষতির পরে সেটির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করুন, শেখার বিষয়গুলি বের করুন এবং সেটিকে ছেড়ে দিন। প্রতিটি ট্রেড একটি নতুন সুযোগ, যা কেবল তাদেরকেই পুরস্কৃত করে যারা নতুন মন নিয়ে প্রবেশ করেন। এখন একটি মূল ধারণার দিকে আসি, নিজের ট্রেডিং পরিচয় তৈরি করা। বেশিরভাগ নতুন ট্রেডার অন্যদের কৌশল, সেটআপ এবং মানসিকতাকে অন্ধভাবে অনুকরণ করেন। কিন্তু আসল ধারাবাহিকতা তখনই আসে যখন আপনি এমন একটি সিস্টেম তৈরি করেন যা আপনার সাইকোলজি, জীবনধারা এবং আবেগিক গঠনের সাথে মেলে। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কোন ধরনের ট্রেডে স্বাচ্ছন্দ্য বোধ করি? দ্রুত না ধীর? আমি কোন সময়সীমার মধ্যে বেশি আত্মবিশ্বাসী, ইন্ট্রাডে না পজিশনাল? কোন কৌশলের ওপর আমার আস্থা আছে, ব্রেকআউট, রিভার্সাল বা মুভিং অ্যাভারেজ? একবার আপনি আপনার ব্যক্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ কৌশল তৈরি করলে প্রয়োগ স্বয়ংক্রিয় হতে শুরু করে। লেখক এটিকে ব্যক্তিগত সামঞ্জস্যতা হল ট্রেডিংয়ের আত্মবিশ্বাসের জ্বালানি বলেন। এখন আমরা আরেকটি লুকানো চ্যালেঞ্জ নিয়ে কথা বলি, অতিরিক্ত বৈধতা এবং অতিরিক্ত ব্যবহার। আজ সর্বত্র সোশ্যাল মিডিয়া, টুইটার, ইউটিউবে হাজার হাজার মানুষ তাদের চার্ট এবং মতামত পোস্ট করছেন। প্রতিটি পোস্ট, প্রতিটি ভিডিও, প্রতিটি থ্রেড আপনার চিন্তাভাবনাকে প্রভাবিত করে। আপনার বিশ্লেষণ ছিল দীর্ঘ, কিন্তু কোনো প্রভাবশালী ব্যক্তি লিখল ছোট, আর আপনি সঙ্গে সঙ্গে বিভ্রান্ত হয়ে গেলেন। লেখক স্পষ্টভাবে বলেন, আপনার স্বচ্ছতা অন্যের মতামত শুনে নষ্ট হয়ে যায়। এর সমাধান হল ইনফরমেশন ফাস্টিং। ট্রেডিংয়ের আগে 1 ঘন্টা পর্যন্ত কোনো বাইরের মতামত এড়িয়ে চলুন। কেবল আপনার চার্ট, আপনার ডেটা এবং আপনার নিয়মগুলি দেখুন। দিনের শেষে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ কি আমি নিজের মতামত অনুসরণ করেছি নাকি অন্যের? আমি কি সিস্টেমের কারণে ট্রেড নিয়েছি নাকি ভয়ের কারণে? এই প্রশ্নগুলি আপনাকে আপনার সিদ্ধান্তগুলিকে আরও উন্নত করতে সাহায্য করবে। পরিশেষে লেখক এই অধ্যায়ের সারমর্ম দেন যে একজন ট্রেডারের চূড়ান্ত লক্ষ্য কেবল টাকা উপার্জন করা হওয়া উচিত নয়, বরং এমন একটা অবস্থায় পৌঁছানো উচিত যেখানে সে প্রতিটি সিদ্ধান্ত স্বচ্ছতা, শান্ততা এবং সাহস দিয়ে নিতে পারে। আর এটি তখনই সম্ভব যখন আপনি নিজের বিশ্বাস ব্যবস্থাকে গভীরভাবে বোঝেন, সচেতনতাকে অগ্রাধিকার দেন, ফলাফল নয় বরং প্রয়োগকে পরিমাপ করেন এবং প্রতিটি নতুন দিনকে কোনো বোঝা ছাড়াই শুরু করেন। এই ধরনের মানসিক অবস্থা শুধু একজন বিজয়ীর নয়, এটি একজন মাস্টারের পরিচয়। যখন আপনি আপনার মনকে ডিসিপ্লিনড, কাঠামোবদ্ধ এবং নমনীয় করে তোলেন, তখনই আপনি বাজারের বিশৃঙ্খলার মধ্যেও একটি পাথরের মতো স্থির থাকতে পারেন। অধ্যায় 9, প্রথম ভাগ। বাজার পরিবর্তন হয়, চার্ট পরিবর্তিত হয়, কিন্তু একটি জিনিস যদি স্থির থাকে, তা হল আপনার ভাবনা। এখন আমরা এই বইয়ের শেষ অধ্যায়ের শুরুতে পৌঁছেছি এবং এখানেই সেই শেষ প্রান্তের কথা বলা হচ্ছে যেখান থেকে আসল যাত্রা শুরু হয়, যেখানে আপনি শুধু ট্রেড করেন না, আপনি নিজেকে ট্রেড করেন। লেখক এই অধ্যায়ের শুরু করেন একটি খুব গভীর কথা দিয়ে। যত বেশি আপনি বাজারকে নিজের আবেগ দিয়ে দেখবেন, তত বেশি সে আপনাকে প্রতারিত করবে। এর মানে হল, বাজার যতই অস্থির হোক, খবর যতই শোরগোল করুক, আপনার ভেতরে এমন একটি স্থিরতা থাকা উচিত যা আপনাকে স্থির রাখে। এই মানসিকতার ভিত্তি 4টি স্তম্ভের উপর টিকে আছে। প্রতিটি ট্রেড হল অনেকের মধ্যে একটি। আসুন এটিকে গভীরভাবে বুঝি। আপনি যদি এই বইটি বাংলা অনুবাদ বই পড়তে চান বা পিডিএফ ফাইল, তাহলে banglaschool.in বা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে ভিজিট করুন বা হোয়াটসঅ্যাপ নম্বর সহ কমেন্ট করে জানান। আসুন এবার আমরা আগে বেড়ে যাই। ঝুঁকি গ্রহণ, রিস্ক অ্যাকসেপ্টেন্স। ট্রেডার হওয়ার শুরু হয় টাকা উপার্জনের আকাঙ্ক্ষা থেকে, কিন্তু পেশাদার ট্রেডার হওয়ার শুরু হয় টাকা হারানোর ক্ষমতা থেকে। লেখক বলেন, যতক্ষণ আপনি অর্থের সাথে আবেগিকভাবে জড়িত থাকবেন, ততক্ষণ আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না। এর মানে হল, যদি প্রতিটি ক্ষতি আপনাকে আবেগিকভাবে নিঃশেষ করে দেয়, তাহলে আপনি স্বাধীনতা নিয়ে ট্রেড করতে পারবেন না। আর যদি আপনি স্বাধীনতা নিয়ে ট্রেড করতে না পারেন, তাহলে আপনি বাজারের প্রবাহের মতো চলতে পারবেন না। প্রতিটি ট্রেডের আগে নিজেকে বলা উচিত, এই টাকা যদি চলেও যায়, আমি স্থির থাকব, আমি সিস্টেম অনুসরণ করেছি, আমি সঠিক, ফলাফল যাই হোক না কেন। আত্মবিশ্বাস বা সেলফ ট্রাস্ট।
আত্মবিশ্বাসের মানে কেবল আপনার সিস্টেমের উপর ভরসা রাখা নয়, এর মানে হল আপনার প্রতিক্রিয়ার উপর ভরসা রাখা। আপনি কি বাজারের বিরুদ্ধে গিয়েও শান্ত থাকতে পারেন? আপনি কি লোভকে পর্যবেক্ষণ করতে পারেন? আপনি কি ক্ষতির পরেও কেন্দ্রিক সিদ্ধান্ত নিতে পারেন? আত্মবিশ্বাস তখনই তৈরি হয় যখন আপনি নিজেকে বারবার কঠিন পরিস্থিতিতে স্থির দেখতে পান। যতবার আপনি নিয়ম অনুসরণ করেন, ততবার আপনি নিজেকে একটি সিগন্যাল দেন, আমার উপর নির্ভর করা যায়। নিয়মের উপরে আবেগ, রুলস ওভার ইমোশন। আবেগ একটি রাসায়নিক প্রক্রিয়া, আর নিয়ম একটি জ্ঞানীয় কাঠামো। যখনই আপনি আবেগ দিয়ে এন্ট্রি করেন, আপনি আপনার রাসায়নিক প্রতিক্রিয়াকে বাজারে অনুবাদ করছেন। আর যখন আপনি নিয়ম দিয়ে সিদ্ধান্ত নেন, আপনি আপনার উচ্চতর মনকে সক্রিয় করছেন। লেখক বলেন, নিয়ম ছাড়া একজন ট্রেডার হল জুয়ারি। নিয়ম আছে কিন্তু ডিসিপ্লিন নেই, এমন একজন ট্রেডার হতাশ জুয়ারি। যার দুটোই আছে, সে হল একজন কৌশলবিদ। এই কারণেই প্রতিটি কৌশল, তা মুভিং অ্যাভারেজের ওপর ভিত্তি করে হোক বা ব্রেকআউটের ওপর, তা ততক্ষণ পর্যন্ত কিছু নয় যতক্ষণ না আপনি সেটিকে ধারাবাহিকভাবে প্রয়োগ করেন। আর এর মানে হল আপনার নিয়মগুলিকে পবিত্র মনে করা। অনেকের মধ্যে একটি, দ্য ওয়ান অফ মেনি, মাইন্ডসেট। প্রতিটি ট্রেড কেবল একটি ট্রেড। এটি আপনার কর্মজীবনকে সংজ্ঞায়িত করে না। এটি আপনার দক্ষতার চূড়ান্ত রায় নয়। এটি কেবল একটি পরিসংখ্যানগত বিন্দু, একটি সম্ভাবনার অংশ। যখন আপনি প্রতিটি ট্রেডকে কেবল একটি উপাদান হিসেবে বিবেচনা করেন, তখন আপনি না বেশি উত্তেজিত হন, না হতাশ হন। আপনি নিরপেক্ষ, তীক্ষ্ণ এবং প্রস্তুত থাকেন। এই মানসিকতা তৈরি করার জন্য আপনার দরকার একটি সঠিক ট্রেডিং জার্নাল, পরিসংখ্যানগত আত্মবিশ্বাস, জয় ও ক্ষতির পুনরাবৃত্তিমূলক অভিজ্ঞতা এবং গভীর দার্শনিক স্বচ্ছতা। এখন লেখক আমাদের আত্ম আয়ত্তের শেষ ধাপে নিয়ে যান। এখানে তিনি বলেন, আপনার লক্ষ্য এমন একটি মানসিকতা তৈরি করা যার শক্তিশালী বোধ করার জন্য বাজারের ওপর নির্ভর করে না। যখন আপনি আপনার অভ্যন্তরীণ কাঠামোর ওপর বিশ্বাস করতে শুরু করেন, তখনই বাজার আপনার ওপর নিয়ন্ত্রণ হারায়। এখন আমরা একটি মূল সরঞ্জামের দিকে অগ্রসর হই, ট্রেড পরবর্তী রীতিনীতি। প্রতিটি ট্রেডের পর কেবল লাভ ক্ষতি দেখা আপনার বৃদ্ধিকে থামিয়ে দেয়। প্রতিটি ট্রেডের পর এই রীতিনীতি অনুসরণ করুন। এই ট্রেড কি আমার সেটআপের অংশ ছিল? এন্ট্রি কি যৌক্তিক ছিল? আমি কি শান্ত ছিলাম নাকি দ্রুত? এক্সিট কি ন্যায়সঙ্গত ছিল? আমি কি অনুশোচনা বা অতিরিক্ত আত্মবিশ্বাস অনুভব করেছি? এই প্রশ্নগুলির মাধ্যমে আপনি নিজেকে নিজের কর্মক্ষমতা সম্পর্কে মনস্তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করতে পারেন। এবং যখন আপনি প্রতিটি ট্রেডকে আত্মসচেতনতার লেন্স দিয়ে দেখেন, তখন বৃদ্ধি অসম্ভব থাকে না, বরং যৌক্তিক হয়ে যায়। এই অধ্যায়ের প্রথম অংশ আমাদের শেখায় যে পেশাদার ট্রেডিংয়ে কেবল চার্ট এবং মূলধন নয়, বরং স্বচ্ছতা, নিয়ন্ত্রণ এবং ধারাবাহিকতার প্রয়োজন। আপনার সিদ্ধান্তগুলি সেই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী হয় যখন সেগুলি আপনার আবেগ থেকে নয়, বরং আপনার কাঠামো থেকে আসে। অধ্যায় ৯, দ্বিতীয় ভাগ। আপনি যত বেশি বাজারকে নিজের আবেগ দিয়ে দেখবেন, তত বেশি সে আপনাকে প্রতারিত করবে। কিন্তু যেই আপনি আবেগ পর্যবেক্ষণ করা শিখে যান, আপনি বিশৃঙ্খলার মধ্যেও স্বচ্ছতা দিয়ে ট্রেড করতে পারেন। এই অংশে লেখক আমাদের একটি গভীর মনস্তাত্ত্বিক সত্যের দিকে নিয়ে যান, যে বেশিরভাগ ট্রেডারকে বাজারের চেয়ে নিজেদের ভেতরের বিরোধের সাথে বেশি লড়াই করতে হয়। যেমন, আপনি জানেন যে ডিসিপ্লিন জরুরি, কিন্তু আপনি ক্রমাগত নিয়ম ভাঙেন। আপনি শিখেছেন যে প্রতিশোধমূলক ট্রেডিং ভুল, তবু লোকসানের পরে বদলা নেওয়ার তাগিদ আসে। আপনি যৌক্তিকভাবে জানেন যে প্রতিটি ট্রেড একটি স্বাধীন ঘটনা, কিন্তু তবুও আপনি একটি লোকসানের ট্রেডকে ব্যক্তিগতভাবে নেন। এর মানে হল আপনি আপনার ভেতরের পরস্পর বিরোধী বিশ্বাসগুলিকে প্রক্রিয়া করেননি। এখন প্রশ্ন ওঠে, এটি ঠিক করব কিভাবে? যখনই কোনো তীব্র আবেগ ওঠে, সেটিকে ধরুন এবং নিজের চিন্তা থেকে আলাদা করে দেখুন। যেমন, এই ভয়টা আমার অংশ, আমি নয়। এই হতাশা একটি আবেগ, এটা আমার প্রতিফলন নয়। এটি আপনাকে প্রতিক্রিয়া থেকে প্রতিবাদের দিকে নিয়ে যায়। এখন আমরা একটি মূল অভ্যাস নিয়ে কথা বলি, যা প্রতিটি ডিসিপ্লিন ট্রেডারের মধ্যে থাকে, এবং সেটি হল প্রতিফলন। প্রতিফলনের অর্থ কেবল চিন্তা করা নয়, বরং এমন একটি সিস্টেম তৈরি করা যেখানে আপনি আপনার ট্রেডিং সাইকোলজিকে রেকর্ড এবং রিভিউ করেন। লেখক পরামর্শ দেন যে প্রতিটি সপ্তাহে একটি নির্দিষ্ট সময় ঠিক করুন যেখানে আপনি আপনার চিন্তাভাবনাকে লিখিত আকারে রিভিউ করবেন। এই সপ্তাহে কতবার আবেগতাড়িত ট্রেড নিয়েছি, কোথায় এবং কেন প্রক্রিয়া ভেঙেছে, কোন মনস্তাত্ত্বিক উদ্দীপক সবচেয়ে বেশি সক্রিয় হয়েছে, আপনি সেই উদ্দীপকগুলি থেকে কিভাবে বেরিয়ে এসেছেন। এই লিখিত প্রতিফলন আপনার সচেতনতাকে তীক্ষ্ণ করে, এবং যেমন লেখক বলেন, সচেতনতা ছাড়া কোনো বিকল্প নেই,
সচেতনতার সাথে আপনি ট্রেডার হয়ে ওঠেন। এখন আমরা আত্মসমর্পণ বনাম নিয়ন্ত্রণের দর্শন নিয়ে আলোচনা করি। বেশিরভাগ মানুষ ট্রেডিংকে এমন একটি কার্যকলাপ মনে করে যেখানে নিয়ন্ত্রণ জরুরি, কিন্তু লেখক বলেন যে একজন ডিসিপ্লিনড ট্রেডার জানেন যে সঠিক জায়গায় আত্মসমর্পণ করাই আসল নিয়ন্ত্রণ। সম্পূর্ণ নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা আপনাকে দুশ্চিন্তা দেয়, কিন্তু যখন আপনি মেনে নেন যে ফলাফল অনিয়ন্ত্রিত, তখন আপনার মনোযোগ প্রয়োগের দিকে সরে যায়। আর এটাই আসল শক্তি, যে আপনি অনিশ্চয়তার মধ্যেও শান্ত থাকতে পারেন। এখন আমরা ভয়ের চক্র নিয়ে কথা বলি। ভয়ের চক্র হলো এমন একটি চক্র যেখানে আপনি বারবার একই ভুল করেন। সিগন্যাল আসে, আপনি ভয় পান, আপনি সুযোগটি হারান, আপনার মধ্যে অপরাধ বোধ আসে। পরের বার আপনি আবেগের বশে ঝাঁপিয়ে পড়েন এবং আবার লোকসান হয়। এই চক্রটি তখন ভেঙে যায় যখন আপনি উদ্দেশ্যমূলক বিরতি নেন। প্রতিটি সিগন্যালের আগে 5 সেকেন্ড থামুন, নিজের ভেতর জিজ্ঞাসা করুন, এটি কি ভয় নাকি যুক্তি? আমি কি নিয়ম অনুসরণ করছি নাকি অনুভূতি? এই এন্ট্রি কি সিস্টেম অনুযায়ী নাকি অহংকারের কারণে? এই বিরতিটি এমন একটি সুযোগ দেয় যেখানে আপনি সিদ্ধান্তটি পুনরায় সেট করতে পারেন। এবং সবশেষে সেই চূড়ান্ত লক্ষ্যের কথা, যা প্রতিটি ট্রেডারের নিজেকে জিজ্ঞাসা করা উচিত। আমি কি এমন একজন মানুষের মতো আচরণ করছি যে দীর্ঘমেয়াদী সাফল্যের যোগ্য? যদি এর উত্তর হ্যাঁ হয়, তাহলে সেই উত্তর কোনো কৌশলের লুকানো নেই, কোনো গুরুর মধ্যেও নেই, বরং আপনার দৈনন্দিন মানসিক অভ্যাসে আছে। এই অধ্যায়ের দ্বিতীয় ভাগ একটি স্পষ্ট রূপরেখা দেয় যে কিভাবে আপনি নিজেকে রূপান্তরিত করতে পারেন, আবেগিক বিচ্ছিন্নতা থেকে, নিরপেক্ষ মানসিকতা থেকে, মনোযোগপূর্ণ পর্যবেক্ষণ থেকে, কাঠামোবদ্ধ প্রতিফলন থেকে এবং আত্মসমর্পণের বোঝার মাধ্যমে। আর যখন এই সমস্ত উপাদান একসাথে যুক্ত হয়, তখন আপনি কেবল একজন ট্রেডার নন, বরং একজন শান্ত এবং মনোযোগী পারফর্মার হয়ে ওঠেন। আর এই মানসিকতাই আপনাকে বাকি 90% থেকে আলাদা করে। অধ্যায় 10, প্রথম ভাগ। বাজার পরিবর্তন হয়, চার্ট পরিবর্তন হয়, কিন্তু একটি জিনিস যদি স্থির থাকে, তা হলো আপনার ভাবনা। এখন আমরা এই বইয়ের শেষ অধ্যায়ের শুরুতে পৌঁছেছি, এবং এখানে সেই শেষ প্রান্তের কথা বলা হয় যেখান থেকে আসল যাত্রা শুরু হয়, যেখানে আপনি শুধু ট্রেড করেন না, আপনি নিজেকে ট্রেড করেন। লেখক এই অধ্যায়ের শুরু করেন একটি অত্যন্ত গভীর কথা দিয়ে। বাজার যতই অস্থির হোক, খবর যতই গোলমাল করুক, আপনার ভিতরে স্থিরতা থাকা উচিত, যা আপনাকে কেন্দ্রে ধরে রাখে। এই মানসিকতার ভিত্তি 4টি স্তম্ভের উপর টিকে আছে। প্রতিটি ট্রেড হল অনেকের মধ্যে একটি। আসুন আমরা এটিকে আরও গভীরভাবে বুঝি। ঝুঁকি গ্রহণ, রিস্ক অ্যাকসেপ্টেন্স। ট্রেডার হওয়ার শুরু হয় টাকা উপার্জনের আকাঙ্ক্ষা থেকে, কিন্তু পেশাদার ট্রেডার হওয়ার শুরু হয় টাকা হারানোর ক্ষমতা থেকে। লেখক বলেন, যতক্ষণ আপনি অর্থের সাথে আবেগিকভাবে জড়িত থাকবেন, ততক্ষণ আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না। এর মানে হল, যদি প্রতিটি লোকসান আপনাকে আবেগিকভাবে নিঃশেষ করে দেয়, তাহলে আপনি স্বাধীনতা নিয়ে ট্রেড করতে পারবেন না। আর যদি আপনি স্বাধীনতা নিয়ে ট্রেড করতে না পারেন, তাহলে আপনি বাজারের প্রবাহের মতো চলতে পারবেন না। প্রতিটি ট্রেডের আগে নিজেকে বলা উচিত, এই টাকা যদি চলেও যায়, আমি স্থির থাকব, আমি সিস্টেম অনুসরণ করেছি, আমি সঠিক, ফলাফল যাই হোক না কেন। আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের মানে শুধু আপনার সিস্টেমের উপর ভরসা রাখা নয়, এর মানে হল আপনার প্রতিক্রিয়ার উপর ভরসা রাখা। আপনি কি বাজারের বিরুদ্ধে দিয়েও শান্ত থাকতে পারেন? আপনি কি লোভকে পর্যবেক্ষণ করতে পারেন? আপনি কি লোকসানের পরেও কেন্দ্রিক সিদ্ধান্ত নিতে পারেন? আত্মবিশ্বাস তখনই তৈরি হয় যখন আপনি নিজেকে বারবার কঠিন পরিস্থিতিতে স্থির দেখতে পান। যতবার আপনি নিয়ম অনুসরণ করেন, ততবার আপনি নিজেকে একটি সিগন্যাল দেন, আমার ওপর নির্ভর করা যায়। নিয়মের উপরে আবেগ, রুলস ওভার ইমোশন। আবেগ একটি রাসায়নিক প্রক্রিয়া, নিয়ম একটি জ্ঞানীয় কাঠামো। যখনই আপনি আবেগের বশে এন্ট্রি করেন, আপনি আপনার রাসায়নিক প্রতিক্রিয়াকে বাজারে অনুবাদ করছেন। আর যখন আপনি নিয়ম দিয়ে সিদ্ধান্ত নেন, আপনি আপনার উচ্চতর মনকে সক্রিয় করছেন। লেখক বলেন, নিয়ম ছাড়া একজন ট্রেডার হলো জুয়ারি। নিয়ম আছে কিন্তু ডিসিপ্লিন নেই, এমন একজন ট্রেডার হতাশ জুয়ারি। যার দুটিই আছে, সে হলো একজন কৌশলবিদ। এই কারণেই প্রতিটি কৌশল, তা মুভিং অ্যাভারেজের ওপর ভিত্তি করে হোক বা ব্রেকআউটের ওপর, তা ততক্ষণ পর্যন্ত কিছু নয় যতক্ষণ পর্যন্ত আপনি সেটিকে ধারাবাহিকভাবে প্রয়োগ করেন। আর এর মানে হল আপনার নিয়মগুলিকে পবিত্র মনে করা। অনেকের মধ্যে একটি, দ্য ওয়ান অফ ম্যানি মাইন্ডসেট। প্রতিটি ট্রেড কেবল একটি ট্রেড। এটি আপনার কর্মজীবনকে সংজ্ঞায়িত করে না, এটি আপনার দক্ষতার চূড়ান্ত রায় নয়, এটি কেবল একটি পরিসংখ্যানগত বিন্দু, একটি সম্ভাবনার অংশ।
যখন আপনি প্রতিটি ট্রেডকে কেবল একটি উপাদান হিসেবে বিবেচনা করেন তখন আপনি না বেশি উত্তেজিত হন না হতাশ হন। আপনি নিরপেক্ষ, তীক্ষ্ণ এবং প্রস্তুত থাকেন। এই মানসিকতা তৈরি করার জন্য আপনার দরকার একটি সঠিক ট্রেডিং জার্নাল, পরিসংখ্যানগত আত্মবিশ্বাস, জয় এবং ক্ষতির পুনরাবৃত্তিমূলক অভিজ্ঞতা এবং গভীর দার্শনিক স্বচ্ছতা। এখন লেখক আমাদের আত্ম-আয়ত্তের শেষ ধাপে নিয়ে যান। এখানে তিনি বলেন, আপনার লক্ষ্য এমন একটি মানসিকতা তৈরি করা যা শক্তিশালী বোধ করার জন্য বাজারের ওপর নির্ভর করে না। যখন আপনি আপনার অভ্যন্তরীণ কাঠামোর ওপর বিশ্বাস করতে শুরু করেন, তখনই বাজার আপনার ওপর নিয়ন্ত্রণ হারায়। ট্রেডিং সহজ হয়ে যায় যখন আপনি বুঝতে পারেন যে ট্রেডিংয়ের সমস্যাটা মার্কেটে নয়, কোনো স্ট্র্যাটেজিতেও নয়। সমস্যাটা আমাদের ভেতরের মতবিরোধ, ভারসাম্যহীনতা এবং অজানা ভয়। যতক্ষণ না আপনি আপনার মনকে পড়তে পারছেন, ততক্ষণ আপনি চার্টকে স্পষ্টভাবে পড়তে পারবেন না। যতক্ষণ না আপনি আপনার আচরণকে নিয়ন্ত্রণ করছেন, ততক্ষণ আপনি মার্কেটের আচরণ বুঝতে পারবেন না। তাই চূড়ান্ত বিকাশ হল নিজের সাথে বন্ধুত্ব করা। একবার যখন আপনি নিজের মনের বন্ধু হয়ে যান, তখন এটি আপনার পথপ্রদর্শক হয়ে ওঠে এবং সন্দেহ আপনার স্বচ্ছতাকে আরও শক্তিশালী করে। অধ্যায় 10, ভাগ 2। যখন আপনি এমন এক স্তরে পৌঁছান যেখানে ট্রেডিং আপনার জন্য একটি আবেগপূর্ণ যুদ্ধ না হয়ে একটি শান্ত অনুশীলন হয়ে ওঠে, তখন আপনি বুঝতে পারেন যে আসল জয় মার্কেটে নয়, আপনার মনে হয়। এই অংশটি শুরু হয় ধারাবাহিকতার শিল্প দিয়ে। লেখক বলেন, ধারাবাহিকতা কোনো নিখুঁত স্ট্র্যাটেজির বিষয় নয়, এটি একটি নিখুঁত মানসিকতার বিষয়। এর অর্থ হল, আপনি প্রতিদিন যতই নিখুঁত স্ট্র্যাটেজি তৈরি করুন না কেন, যদি আপনার সাইকোলজি অস্থির থাকে, তবে ফলাফল অসঙ্গত থাকবে। ধারাবাহিকতা আসে যখন আপনার চিন্তা রৈখিক হয়, আপনার মানসিকতা সম্ভাবনার ওপর ভিত্তি করে তৈরি হয় এবং আপনার এক্সিকিউশন আবেগের বিকৃতি থেকে মুক্ত থাকে। এখন একটি প্রশ্ন আসে, এই অবস্থা কি প্রতিটি মানুষ অর্জন করতে পারে? লেখকের উত্তর হল হ্যাঁ, তবে এর জন্য প্রয়োজন ইচ্ছাকৃত অনুশীলন এবং অভ্যন্তরীণ কাঠামো। আপনাকে প্রতিদিন আপনার সাইকোলজিকে ঠিক সেভাবেই ধারালো করতে হবে যেভাবে একজন তলোয়ারবাজ তার তলোয়ারকে করে। এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল নিয়ে কথা বলা যাক, মানসিক রিসেট বটন। প্রতিটি ট্রেডারের একটি রিসেট মেকানিজম প্রয়োজন, যা তাকে লোকসান, হতাশা বা অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে বের করে আনতে পারে। এই মানসিক রিসেটটি হতে পারে, এখানে কিছু বাক্য পুনরাবৃত্তি হয়েছে তাই আমি এটিকে সংক্ষিপ্ত করছি। আপনি এমন একজন ট্রেডার হয়ে ওঠেন যিনি মার্কেটে হওয়া ঘটনাগুলোকে ব্যক্তিগতভাবে নেন না। প্রতিটি সিদ্ধান্তকে যৌক্তিক এবং পদ্ধতিগতভাবে বিশ্লেষণ করেন। প্রতিটি ফলাফলকে বৃদ্ধির সুযোগ হিসেবে দেখেন এবং নিজের সিস্টেমের সাথে একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করেন। এখন যেমন যেমন এই অধ্যায়টি সমাপ্তির দিকে এগোচ্ছে, লেখক আমাদের শেষবারের মতো মনে করিয়ে দেন, মার্কেট কিছুই না যদি আপনি কিছুই না হন। এর মানে এই নয় যে আপনি অযোগ্য, বরং এর অর্থ হল আপনার পরিচয় এবং অনুভূতি যত স্পষ্ট হবে, মার্কেট ততটাই পূর্বাভাসযোগ্য এবং বন্ধুত্বপূর্ণ মনে হবে। মার্কেট কখনোই বাহ্যিক নিয়ন্ত্রণে আসে না, কিন্তু আপনার অভ্যন্তরীণ স্থায়িত্ব আপনার জন্য মার্কেটকে বোঝা সহজ করে তোলে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে এটাকে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনার মনে হয় যে এই তথ্য অন্য কারোর জন্যও উপযোগী হতে পারে, তবে এটাকে শেয়ার করুন, কারণ আসল জ্ঞান সেটাই যা ভাগ করা হয়। নতুন ভিডিওর তথ্য সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করুন, এবং যদি আপনি এই কন্টেন্টটি একটি ইবুক হিসেবে পড়তে চান, তবে সেটিও উপলব্ধ আছে। ইবুক পাওয়ার জন্য আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, লিঙ্কটি আপনি ডেসক্রিপশন এবং পিন করা কমেন্টটি পেয়ে যাবেন।